আচ্ছা। অনিন্দ দাদা, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, বল। আচ্ছা, good. Um, তো আজকের পাইথন মিটআপে সবাইকে স্বাগতম। আজকে আমাদের একজন স্পেশাল অতিথি আছেন। আজকে আমাদের সাথে জয়েন করবেন অনিন্দ দাদা। আমি এবং অনিন্দ দাদা একসাথে টেক্সাস A&M ইউনিভার্সিটিতে যখন স্টুডেন্ট ছিলাম, আমরা তখন একসাথে একই ক্লাসে পড়াশোনা করছি। তো অনিন্দ দাদা এখন সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়াতে আছেন লিফটে মেশিন লার্নিং প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার হিসেবে। বেসিক্যালি এখন সম্ভবত অনিন্দ দাদা আপনারা বেশিরভাগ সময় মনে হয় পাইথনই ইউজ করেন, তাই না লিফটে? হ্যাঁ, মেশিন লার্নিং এ কাজ করতে গেলে তো পাইথনই মোস্টলি ইউজ হয়। তার কারণ জাভাতে এখনো কিছু কিছু ডিপ লার্নিং প্যাকেজ ছাড়া জাভাতে সেরকম ভাবে জাভা বা স্কালা বা জুলিয়া আপকামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু অন্যগুলোতে এখনো সেরকমভাবে প্যাকেজ তৈরি হয়নি। তাই মোস্টলি সবসময় পাইথন ইউজ হয়, আর আমরা খুব একটা বেশি ইউজ করি না। আচ্ছা, কিছু কিছু ডেটা সায়েন্টিস্ট আর ইউজ করে তাদের এক্সপেরিমেন্টেশনের জন্য, বাট ফ্রম দি প্ল্যাটফর্ম পার্সপেক্টিভ আর স্কেলেবিলিটি আমরা আর মানে ইউজ করি না। তো যারা লিফট সম্পর্কে জানেন না, লিফট হচ্ছে যে আমেরিকার ওয়ান অফ দ্য আই থিঙ্ক সেকেন্ড লার্জেস্ট রাইড শেয়ারিং কোম্পানি আফটার উবার। অনেক বড় কোম্পানি, এখানে মেশিন লার্নিং নিয়ে অনেক ধরনের কাজ হয়। তো সেই কি ধরনের এআই এবং মেশিন লার্নিং নিয়ে কি ধরনের কাজ হচ্ছে মডার্ন ইন্ডাস্ট্রিতে, আমরা এই বিষয়ে জানবো আজকে অনিন্দ দাদার কাছ থেকে। এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অনিন্দ দাদা এবং আরো যারা আছেন তারা আমরা একটা Q&A সেশন, কোশ্চেন আনসার সেশন হোস্ট করব ছোট একটা প্রেজেন্টেশনের পরে। তো এটা হচ্ছে আজকের প্ল্যান। আমি একটু আমার রেকর্ডিংটা একটু চালু করি, জাস্ট গিভ মি 1 মিনিট প্লিজ। ওকে, তো অনিন্দ দাদা, আপনি যদি আপনার পরিচয়টা একটু সবাইকে দেন আরেকবার। হ্যাঁ, শিওর। জাস্ট ক্যামেরাটা একটু সেট করি। হ্যাঁ, আমার নাম অনিন্দ। আমি সান ফ্রান্সিসকোর কাছাকাছি থাকি। এখানে লিফট আর উবার দুটো ট্রান্সপোর্টেশন কোম্পানি আছে। তো আমি লিফটে অ্যাজ এ মেশিন লার্নিং প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার কাজ করি। কারণ আমি আগে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি অনেকদিন। তারপরে তারেকদার সাথে আমার দেখা হয় টেক্সাস A&M এ, যখন আমি মাস্টার্স করতে যাই কম্পিউটার সায়েন্সে। তখনই তারেকদার সাথে আলাপ। তো ওই মাস্টার্স করার পর আমার মানে মাস্টার্স করার একটাই কারণ ছিল, আমি মেশিন লার্নিং নিয়েই পড়াশোনা করতে চেয়েছিলাম। তাই জব ছেড়ে দিয়ে মাস্টার্স করার পরে তারপরে জয়েন করি। জয়েন করেছি আমি দুটো, তারা একটা দুটো কোম্পানিতে কাজ করেছি, কিন্তু ফাইনালি আমি এখন লিফটে এই 2 বছর আছি। আর আমি চাইছিলাম যে মেশিন লার্নিং প্ল্যাটফর্ম বানাতে বা কি করে বানাতে হয় সেগুলো একটু জানতে, কারণ আমার মেশিন লার্নিং মডেলিং এর থেকে প্ল্যাটফর্ম বানানো বা স্কেলেবিলিটি বা ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর ইন্টারেস্ট বেশি ছিল। তাই জন্য আমি ওই ফিল্ডটায় শিফট করি আর কি। আর এমএল প্ল্যাটফর্মে আমি সেটাই পাই। তো তাই জন্য এখনো লিফটে ওগুলো নিয়ে আমি কাজ করছি এখন। আচ্ছা, তো অনিন্দ দাদার আরেকটা পরিচয়, অনিন্দ দাদা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে আসছেন। ওয়েস্ট বেঙ্গলের কোন এলাকা থেকে দাদা তোমাদের বাসা ওখানে? হ্যাঁ, আমি প্রপার কলকাতা থেকে। কলকাতা থেকে। আর যা মানে কলকাতায় যাবেন দমদম এয়ারপোর্টে যখন নামবেন, হ্যাঁ, হ্যাঁ। আমার বাড়ি ওই কাছাকাছি আর কি। আচ্ছা, আচ্ছা। তো আমি যতদূর জানি যে তুমি এর আগে অনেকদিন জাভা নিয়ে কাজ করছো, তাই না? অলমোস্ট হ্যাঁ আমি 10-12 ইয়ার সম্ভবত হ্যাঁ জাভাতে কাজ করছো। হ্যাঁ আমি 10 বছরের ওপরে জাভা নিয়ে কাজ করেছি, তাই পাইথন নিয়ে কাজ করছি লাস্ট 3 ইয়ার্স বলা যেতে পারে। আচ্ছা, 2017 বা 18 এরকম সময় থেকে শুরু করেছি আর কি। আচ্ছা। তো আজকে যারা মিটআপে আসছে তাদের জন্য তোমার প্রেজেন্টেশন
আমরা অপেক্ষা করছি। তো তুমি যখন রেডি তখন আমাদেরকে জানাও, তখন প্রেজেন্টেশন শুরু করা যাবে। অ্যাকচুয়ালি আমার আজকে কোনো প্রেজেন্টেশন নেই, আমি কোনো স্লাইড বানাইনি, কিন্তু আমি আই উইল টক থ্রু ইট, মানে আমি আহ, তোমাদেরকে বলবো, বাট বিফোর ডুইং দ্যাট আমি শুধু অডিয়েন্স থেকে আই হ্যাভ আ কোয়েশ্চেন, তোমাদের কোনো স্পেশাল রিকোয়েস্ট বা টপিক আছে কি ওয়ার আই শুড টাচ আপন? আই মিন আমি হয়তো বলে গেলাম বাট ইট ইজ নট হোয়াট ইউ আর লুকিং ফর, ওটা বললে ভালো হয়, আই ক্যান টিউন মাই। আচ্ছা, এটা খুবই ভালো একটা পয়েন্ট। তো আজকে যারা অডিয়েন্সে যারা আছে, যারা আজকে অডিয়েন্সে জয়েন করছে, তারা আমি এক্সপেক্ট করতেছি তারা সবাই মেশিন লার্নিং এবং এআই নিয়ে খুব ইন্টারেস্টেড। তো অনিন্দ দাদা মেইনলি আজকে হচ্ছে যে কিউ&এ সেশন হোস্ট করবে। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো নিজেদেরকে আনমিউট করে করতে পারেন, অথবা চ্যাট বক্সে করতে পারেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে। দাদা আদাব, আমি হচ্ছে ইমন আর কি। আমি তারেক দাদার সব ওয়েব সিরিজে থাকার চেষ্টা করি আর কি। তো আমি পাইথন শিখতেছি কিছুদিন ধরে। তা আমার একটা কোয়েশ্চেন, যেটা যেটা আসলে জাস্ট মোর অ্যালাইন্ড উইথ দ্য ইন্ডাস্ট্রি। তো ইন্ডাস্ট্রিতে ডেটা চেঞ্জ হয় উইথ রেসপেক্ট টু টাইম এবং ইভেন্টস। তো এবং এই যে মডেলগুলো, এই মডেলগুলো তো মোস্টলি স্ট্যাটিক মডেল, মানে অ্যাজ লং অ্যাজ ইট ইজ ট্রেন্ড ইট ইজ স্ট্যাটিক। তো আমরা আসলে বেস্ট প্র্যাকটিসটা কি আসলে, হাউ টু সুইচ, বিকজ উই ডু নট ওয়ান্ট টু থ্রো অ্যাট দ্য ওল্ড ডেটা as well as we do not necessarily want to predict on the old data. তো এই প্রবলেমটা আসলে মানে এটা ঠিক প্রবলেম না, মানে হোয়াট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস টু অ্যাড্রেস দ্যাট? এই কোয়েশ্চেনটা আপনার যখন সময় হয় তখন একটু বললে ভালো হবে। থ্যাংক ইউ। গ্রেট কোয়েশ্চেন, ইট ইজ রিলেটেড টু মডেল রিট্রেনিং। আমি টাচ করব, আই উইল টাচ ওভার দ্যাট পয়েন্ট। অলরাইট, so let's begin. As we go along, feel free to stop me. আমি কোয়েশ্চেন্স নিতে পারি সেই সময়। সো প্রাইমারিলি যখন ইন্ডাস্ট্রি আমরা বুঝি, আমরা সবসময় মেশিন লার্নিং যখন করি, যত বই পড়ি বা যত থিওরি পড়ি বা ক্যাগল কম্পিটিশনও যখন আমরা দেখি আর কি, ইউ উইল মোস্টলি ফোকাস অন অ্যাকচুয়ালি বিল্ডিং দ্য মডেল, মানে মডেলটা কি করে বিল্ড করবো, আমার কাছে ডেটা আছে, এবার মডেলটা কি করে বিল্ড করব। এবার তোমরা যারা মেশিন লার্নিং নিয়ে কাজ করেছো তোমরা অলরেডি জানবে there is a popular paper যেখানে দেখানো হয় যে মেশিন লার্নিং ইজ অনলি 10% অফ দ্য রিয়েল কোড, বাকিগুলো কিন্তু মেশিন লার্নিং নয়, অ্যাকচুয়ালি মেশিন লার্নিং মডেলিং নয়। সো ইন রিয়েলিটি ইন্ডাস্ট্রিতে যখন কাজ করা হয়, মেশিন লার্নিং মডেলিং অফকোর্স ইজ আ ডেফিনেটলি ইম্পর্টেন্ট পার্ট টু ইঞ্জিনিয়ার দ্য ফিচার্স, বা তার সাথে আরো অনেক জিনিস জড়িয়ে আছে যেগুলো পড়ানো হয় না বা ইউনিভার্সিটিতে করানো হয় না, বা কাজ না করলে জানা যায় না বা বোঝা যায় না। যেমন একটু আগে যে ভদ্রলোক যিনি কোশ্চেনটা করলেন, তো ওটা একটা হচ্ছে রিয়েল এক্সাম্পল। তো বিফোর গোয়িং ইনটু দ্যাট, কি প্রবলেম এবং কি সমস্যা হয়, কিভাবে ইন্ডাস্ট্রিতে এগুলো ট্যাকেল করা হয়, আমিও সব জানি না, আমি কিছু কিছু জানি, যেহেতু প্ল্যাটফর্মে কাজ করি তাই কিছুটা জানি। আমি সব ইন্ডাস্ট্রিরও কথা বলতে পারবো না, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে আমি বলতে পারবো, কিছুটা আইডিয়া দিতে পারবো। তো দাদা এখানে আমার একটা কোশ্চেন আছে, যে তুমি যখন বলতেছো যে মেশিন লার্নিং প্ল্যাটফর্ম, এখানে হয়তো অনেকেই জানে না যে আসলে প্ল্যাটফর্ম এবং মডেলিং এর ভিতরে পার্থক্যটা কি। তো এটা যদি একটু বলে দাও আগে। হ্যাঁ বলছি। তো তো প্রথমে আগে বলি মেশিন লার্নিং কিরকম ভাবে ইউজ হয়, এবার প্ল্যাটফর্মের কাজটা কি। তো যখন তুমি কোনো লিফটের রাইড রিকোয়েস্ট করো বা উবারের রিকোয়েস্ট করো, যেই তুমি রিকোয়েস্ট করলে আমি এক্স এ থেকে বি তে যাই, আমি এবং তোমার কাছে তখন অপশন চলে আসে যে তুমি এত টাকা লাগবে, এত সময় লাগবে রাইডটা যেতে, এবং ড্রাইভার এই সময় পিক আপ করবে। তোমার একটা ইউজারের কাছে এই 3টে বা 4টে জিনিস এলো অ্যাজ অ্যান আউটপুট, কিন্তু এর পেছনে হয়তো 100খানা মেশিন লার্নিং মডেল চলেছে, যেটা আমরা ইউজার হিসেবে জানতেও পারি না। ফর এক্সাম্পল ধরো, এই যে আমি এ থেকে বি তে যাব, এই যে টাইমটা, এই টাইমটা আমি কি করে ক্যালকুলেট করলাম? আমি গুগল ম্যাপস এপিআই ইউজ করেও ক্যালকুলেট করতে পারি। এবার ওই সময় যে ট্রাফিক আছে, শুধু গুগল ম্যাপস ইউজ করলে তো আমার বলে দেবে যে 5 মিনিট লাগলো, 10 মিনিট লাগলো, আধ ঘন্টা লাগলো, 1 ঘন্টা লাগলো, কিন্তু আমার কাছে কি অ্যাডিকুয়েট ড্রাইভার আছে তোমার রিকোয়েস্টটাকে কেটার করার জন্য? সেই জিনিসটা তো গুগল ম্যাপস দেবে না।
তাহলে ওর জন্য আরেকটা মেশিন লার্নিং অ্যালগোরিদম লাগাতে হবে। সো অন টপ অফ দ্যাট তোমাকে দেখতে হবে যে এটাকে আমরা বলি ডিসপ্যাচ। আমরা ডিসপ্যাচ করব, এই ডিসপ্যাচ বলে আমাদের একটা টিম আছে, তারা এই দেখে ম্যাপিং বলে একটা টিম আছে, আর ইটিএ বলে একটা টিম আছে। ইটিএ মানে এস্টিমেটেড টাইম টু অ্যারাইভ। এই তিনটে টিম একসাথে তিনটে অ্যালগোরিদম চালায়, চালিয়ে তাদের যে প্রেডিকশনস গুলো আসে সেখান থেকে ওটাকে কোলেক্ট করে আমরা একটা টাইম দিই যে এই জিনিসটা যেতে এত, তাও ডিপেন্ড করে কতগুলো ড্রাইভার আছে আমার। এবার যখন একটা রাইড এলো, তুমি বললে যে এই রাইডটায় যেতে আমার 100 টাকা লাগবে, বা কখনো বললে 125 টাকা লাগবে, 150 টাকা লাগবে, বিভিন্ন ধাপে ধাপে গিয়ে বিভিন্ন টাকা লাগে। তা কেন লাগে? এইটাকে বলে প্রাইসিং। প্রাইসিং এও মেশিন লার্নিং আসবে। এই যেমন এগুলো হচ্ছে একটা রিগ্রেশন প্রবলেম। এই সময়ে, এই টাইম ফ্রেমে, এই দিনে, এই উইকডেতে যদি 9টা থেকে 10টার মধ্যে একটা রাইড করা হয় এ থেকে বি, কত টাকা লাগতে পারে। বাট সেটারও আবার 4-5টা অ্যালগোরিদম চলে। তোমরা যদি অ্যাপ ইউজ করে থাকো তখন বলে তুমি কি এক্ষুনি রাইডটা চাও, নাকি তুমি ওয়েট অ্যান্ড সেভ করতে চাও, নাকি তুমি শেয়ার করতে চাও। এতগুলো অপশন হলে এক এক রকম প্রাইসিং হবে। তো এক এক রকম প্রাইসিং মানে এক এক রকম মেশিন লার্নিং মডেল চলছে। এবং আমরা চেষ্টা করি যে একটা উইন উইন সিচুয়েশন দিতে, যে যদি ওয়েট অ্যান্ড সেভ করা যায় তাহলে হয়তো যে এমন একটা ড্রাইভারকে দেওয়া যাবে যে ওই দিকেই আসছে, তাকে অ্যাসাইন করা যেতে পারে। কিন্তু তুমি যদি বলো না আমি এক্ষুনি যেতে চাই, তাহলে হয়তো আমাকে একটা ড্রাইভার নিয়ে আসতে হবে যে ওই রিজনেই নেই, ওই সারাউন্ডিং রিজনটাতেই নেই, মানে তাকে দূর দূর থেকে আসতে হবে। সুতরাং সেই ক্ষেত্রে প্রাইসটা বেশি হয়ে যাবে। সেই জন্যই আমরা চেষ্টা করি যে ড্রাইভার গুলোকে এইভাবে অ্যাসাইন করা। ধরা যাক আমি বললাম যে আমি এ থেকে বি তে যাই, বি এর কাছাকাছি ধরো 10খানা ড্রাইভার আছে। এবার 10টা ড্রাইভারের মধ্যে আমি কোন ড্রাইভারটাকে দেবো? যে সব থেকে নিয়ারেস্ট আছে তাকে দেবো, না দের ইজ সাম আদার ক্রাইটেরিয়া টু ফুলফিল দ্যাট? শুধু নিয়ারেস্ট দিলেই সবসময় হবে না। যে হয়তো নিয়ারেস্ট আছে সে হয়তো উল্টো দিকে একটা প্যাসেঞ্জারকে নিয়ে যাচ্ছে, তার পক্ষে সেই প্যাসেঞ্জারকে ড্রপ করে আবার তোমাকে পিক করতে গেলে যে টাইম লাগবে, তার থেকে আমি একটু দূরের ড্রাইভার যে তোমার দিকেই অলরেডি আসছে তাকে অলরেডি আমি পপ আপটা দেবো, যে অ্যাসাইন করবো না, মানে অপশনটা দেবো যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দ্যাট রাইড অর নট। মানে নট অলওয়েজ যে নিয়ারেস্ট যে হবে সেই যে ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট টু অ্যাকসেপ্ট দ্য রাইড, ইট ইজ নট অলওয়েজ ট্রু, অ্যান্ড ইট ইজ মোস্ট লাইকলি নট ট্রু। দের আর আদার ফ্যাক্টরস, যেমন সাপ্লাই ডিমান্ডও আছে। এবার ধরা যাক যে তুমি বলবে যে আমি একটা রাইডে যাচ্ছি, আমি এখান থেকে জাস্ট 10 মিনিট দূরে যাব, আর আমি আরেকটা রাইড নেবো এখান থেকে 1 ঘন্টা দূরে যাব। তা আমার কাছে কোনটা বেশি প্রফিটেবল? 10 মিনিট দূরের রাইডটা না 1 ঘন্টা দূরের রাইডটা, যেটা আমার কাছে মোর রেভিনিউ আনবে? এটাও থাকে। তো এইগুলোকেও বলি আমরা বলছি যে প্রাইসিং। আমরা প্রাইসটা ডিসাইড করছি যে এই রাইডের প্রাইস কি হবে। এর পেছনে হয়তো 3-4টে অ্যালগোরিদম চলছে বেসড অন which options you choose or how much you want to pay or how much you're ready to pay. এবার ড্রাইভারের উপরও ডিপেন্ড করে যে যে ড্রাইভারটা এখন একটা রাইড নিচ্ছে সে হয়তো পরের রাইডটা নাও নিতে পারে, সে হয়তো ডিক্লাইন করে দিল, আর সে হয়তো হয়তো লাঞ্চে যাবে, কোনো একটা ব্রেকে যাবে, সে হয়তো পজ করে দেবে। এইগুলো থাকতে পারে। এরপরে ধরো বললাম যে আমরা ফোরকাস্টিং, যে আমার ইউজুয়ালি সান ফ্রান্সিসকোতে সকাল 9টা থেকে 12টার মধ্যে খুব পিক রাশ থাকে। এই সময় অনেক বেশি ড্রাইভার দরকার, রাদার দেন দুপুর 2টো বা 3টের সময়। তা আমাকে ফোরকাস্টও করতে হয় যে কত ড্রাইভার দরকার, সেই বুঝে আমাদের ধরো ড্রাইভারকে ইন্টিমেট করতে হবে, বা নোটিফিকেশন পাঠাতে হবে, পপ আপ পাঠাতে হবে, বা ইনসেন্টিভ পাঠাতে হবে, বা কুপন পাঠাতে হবে। এইগুলো একটা মেশিন লার্নিং অ্যালগোরিদম। এবার ধরো প্যাসেঞ্জার আছে, তাদেরকে আমরা ধরো অনেক প্যাসেঞ্জার গত 2 দিন রাইডই নেয়নি, গত 1 সপ্তাহ 2 সপ্তাহ রাইডই নেই, মানে তখন আমাদের চিন্তা হচ্ছে যে ও প্যাসেঞ্জারকে আমাদের পছন্দ করছে না, তাহলে কি তাদেরকে অ্যাট্রাক্ট করতে গেলে কি করতে হবে? তাদেরকে অ্যাট্রাক্ট করতে গেলে কুপন দিতে হবে, বা অন্য কোনো ইনসেট। কোন প্যাসেঞ্জারকে কুপন দেবো, কোন প্যাসেঞ্জারকে কুপন দিয়ে লাভ আছে? মানে আমি সান ফ্রান্সিসকোর প্যাসেঞ্জারকে নিউ ইয়র্কে কুপন দিতে যাবো না, মানে আমি সান ফ্রান্সিসকোর প্যাসেঞ্জার ও যেখানে যাতায়াত করে রেগুলারলি সেই রকম একটা কুপন দিতে যাব। তো এই প্রত্যেকটা জিনিস হচ্ছে এক একটা মেশিন, এক একটা স্টেপ হচ্ছে এক একটা মেশিন লার্নিং, এবং হান্ড্রেডস অ্যান্ড হান্ড্রেডস অফ মেশিন লার্নিং মডেলস চলে।
এরপরে ধরো তোমাদের এবার বলবো যে ফ্রড ডিটেকশন আনাদার ইউজ কেস, যে আমি যে রাইডটা করছি, যে লোকটা ডেবিট কার্ড সোয়াইপ করবে সেই ডেবিট কার্ডটা কি ফ্রড হতে পারে কি হবে না, এবং ফ্রড হবে কি হবে না এইটা বলা খুব কঠিন, তাহলে তো কোনোদিনই ফ্রড হতো না। আমরা একটা প্রবাবিলিটি দেই যে এই লোকটা আগেও কিছু প্রবলেম করেছে, এই কার্ডে আগেও কিছু প্রবলেম হয়েছে, গতবারও ডিসপিউট ছিল, উই লুক অ্যাট দ্য হিস্টোরিক্যাল রাইটস অ্যান্ড দেন উই মেক আ স্কোর দে এই লোকটা প্রবলেমেটিক, এই রাইডারটা প্রবলেমেটিক, একে আমি রাইডস অ্যালোকেট পরে করব, তার থেকে আমি আমার নর্মাল যারা ভালো প্যাসেঞ্জার তাদেরকে আমি রাইড দেওয়ার চেষ্টা করবো, রাদার দেন গিভিং সামওয়ান হু ইজ অলরেডি রং অর প্রোভেন রং। তো এটা একটা ইউজ কেস। আবার ধরো ইউজ কেস কাস্টমার কমপ্লেন্টস। ধরো তোমরা রাইড নেওয়ার পরে তোমরা লেখো যে ড্রাইভারটা ভালো ছিল বা খারাপ ছিল, বা ড্রাইভার খুব স্পিডে চালাচ্ছিল, খুব ব্রেক করছিল, বা হি ওয়াজ কি বলবো, হি ওয়াজ নট হাইজিনিক, বা ওর কারের কন্ডিশন ভালো ছিল না। তো এই যে কাস্টমার, এটা তো একটা এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হয়ে গেল। তো এই কাস্টমার কমপ্লেন্ট, এবং সব টিম তো সব কমপ্লেন্ট দেখে না, কেউ দেখবে যে হাইজিন নিয়ে দেখবে, কেউ হয়তো দেখবে যে লিগাল ইস্যুস নিয়ে দেখবে, কেউ হয়তো দেখবে যে ড্রাইভার হয়তো স্মোক করছে বা ড্রাগ নিচ্ছে বা আনএথিক্যাল বা অন্য, মানে হিজ ক্যারেক্টার ডাজ নট সিম টু বি রাইট, মানে এগুলো হচ্ছে লিগাল, এইচআর এবং পার্সোনাল ইস্যুস, এটা হয়তো আরেকটা টিম দেখবে। এই যে যে কমপ্লেন্ট গুলো এলো, একজন তো লোক বসে বসে তো আমার পক্ষে সম্ভব নয় যে কোন টিমকে দেবো, এর জন্য একটা এনএলপি অ্যালগোরিদম চলে, যে এই টেক্সটটা পড়ে ভার্বা টিমটা দেখে মনে হয় এই কমপ্লেন্টটা এই টিমের কাছে যাওয়া উচিত, অটো ট্রায়াজ হয়। তাহলে সেখানেও একটা এনএলপি চলে, সেখানেও একটা মেশিন লার্নিং, একটা নয় মানে মাল্টিপল মেশিন লার্নিং অ্যালগোরিদম চলে, জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া যে প্রতিটি ধাপে ধাপে বিভিন্ন ভাবে মেশিন লার্নিং অ্যালগোরিদম চলে। দাদা এখানে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে তার মানে হচ্ছে যে যখন কোনো একটা কাস্টমার কমপ্লেইন আসে, সেটাও তখন একটা মেশিন লার্নিং মডেলের ভিতর দিয়ে যায় যে জাস্ট কোন টিমটাকে অ্যাসাইন করা হবে সেটা বের করার জন্য, ইয়েস। যদি বুঝে থাকি। এবার এরকম হয়েছে যে ইন্টারেস্টিং। আমি অ্যাসাইন করতে পারছি না, মানে আমি এরকম ইস্যু দেখিনি বা এরকম প্রবলেম দেখিনি, বা আমার অ্যালগোরিদমটা অতটাও ভালো নয় যে বুঝতে পারছে কোথায়, তখন হয়তো ডিফল্ট বাকেটে চলে যাবে, তখন ম্যানুয়াল ইন্টারভেনশন হয়, দেখা যাবে। আচ্ছা, কিন্তু তো এই মোস্টলি এই এটা তোমার অ্যাকুরেসি কেমন থাকে? অ্যাকিউরেসি, দেখো অ্যাকিউরেসি আমি এখন, অ্যাকিউরেসি আমাদের ধরো কোনোটার মডেলের থাকলো 80%, কোনোটার ধরো 70। এবার আমি তো প্রত্যেকটা মডেল দেখি না গিয়ে, তাই আমি প্রত্যেকটা মডেলের অ্যাকিউরেসিও বলতে পারবো না। আবার এটা আবার ইউজ কেসের উপরও ভ্যারি করে, যে পেমেন্ট রিলেটেড এনএল টেক্সট গুলো, মানে আই ওয়ান্ট রিফান্ড, আই আই ডিড নট টেক রাইড, এগুলো খুব সোজা, মানে এই টোকেন গুলোকে কভার করা খুব সোজা। সিমিলারলি অন্য টোকেন, যেমন ধরো ড্রাইভার ওয়াজ ড্রাঙ্ক, ড্রাইভার ওয়াজ ড্রাইভিং ফাস্ট, হি ওয়াজ ব্রেকিং, এই টোকেন গুলো আইডেন্টিফাই খুব সোজা। এবং কেউ যদি বলে ড্রাইভার ওয়াজ টেকিং উইডস অ্যান্ড হি ওয়াজ ইনটক্সিকেটেড অ্যান্ড ইনএব্রিয়েটেড, মানে এই টোকেন গুলোকে মানে মানে খুঁজে বার করে এবং ওটাকে কনফিডেন্টলি অ্যাসাইন করে, ইট মে বি ডিফিকাল্ট, সো ইট ডিপেন্ডস অন দ্য টেক্সট। ইয়া, সো এর পেছনে ধরো, এবার আমি যেগুলো এক্সাম্পল, আমি খুব অল্প কটাই এক্সাম্পল বললাম, আমি নিজেও সব এক্সাম্পল জানি না আর সম্ভবও নয়। এইগুলো ডেটা সায়েন্টিস্ট এবং রিসার্চ সায়েন্টিস্টরা ধরো ডেটা দেখে এই জিনিসটা বানালো। এবার এই জিনিসটা চলবে কোথায়, মডেলটাকে তো চালাতে হবে কোথাও একটা, কেউ তো একটা ডেপ্লয় করবে, প্রোডাকশন বলে তো একটা ব্যাপার থাকবে, তুমি মডেল বানালেই তো হবে না, ওটাকে কোথাও একটা একটা ফ্লাস্ক সার্ভারের অ্যাপ করে ওটাকে স্কেল করতে হবে, ওটাকে ডিপ্লয় করে এবার ইনফারেন্স মেথড এক্সপোজ করতে হবে, করলেই ইনপুট গুলো দিলে প্রেডিকশন গুলো বেরোবে। এই জিনিসটা আমরা করি, এই মেশিন লার্নিং প্ল্যাটফর্মের টিমটার কাজই হচ্ছে একটা কোর ইনফ্রাস্ট্রাকচার বা প্ল্যাটফর্ম বানানো। ইনফ্রাস্ট্রাকচার বলবো না, ইনফ্রাস্ট্রাকচারের টিম আলাদা আছে, ইনফ্রাস্ট্রাকচারের ওপরে বেস করে ডেটা সায়েন্টিস্ট এবং রিসার্চ সায়েন্টিস্টদের একটা প্ল্যাটফর্ম দেওয়া, যেখানে ওরা এসে তিনটে কাজ করতে পারে মেইনলি। ফার্স্ট অফ অল হচ্ছে যে এক্সপ্লোরেশন, এই মডেলটা বানাবো, আমি ফিচার গুলো নেবো, কোথা থেকে ফিচার গুলো নেবো, আমাকে হাইভ টেবিল কোয়েরি করতে হবে, বা কাফকা স্ট্রিম থেকে ডেটাটা আসতে হবে। এবার ফিচারটা নিয়ে নিলাম, এবার নিয়ে আমি ফিচার ইঞ্জিনিয়ার করব, ফিচার ইঞ্জিনিয়ারিং প্রসেসটা আমি কিভাবে করব,
আমি নিজে প্যান্ডাসে কোড লিখবো, নাকি আমি স্পার্ক ইউজ করব, নাকি আমি জাস্ট হাইভ ডাইরেক্ট কল করব, নাকি প্রেস্টো কল করবো। দের আর মেনি অপশনস অফ ডুইং ফিচার ইঞ্জিনিয়ারিং। এবং মোস্ট ইউনিভার্সিটি বা কলেজ বা যে কোনো জায়গায় তুমি দেখবে যে দেখানো হয় যে প্যান্ডাসে সবই প্যান্ডাসেই হয়ে যাচ্ছে, কিন্তু রিয়েল লাইফে সব প্যান্ডাসে হয় না। প্যান্ডাস লার্জ স্কেল ডেটা নিয়ে কাজ করতে পারে না। এর জন্য আমাদের একটা ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে যেখানে একটা স্পার্ক চলবে। এবার আমি স্পেসিফিক্যালি এই ইনফ্রাস্ট্রাকচারটা লিফটে বানিয়েছিলাম, বা লাস্ট লাস্ট ইয়ার বানিয়েছিলাম 2018, যেখানে স্পার্ক চলবে কুবারনেটিস এর ওপর। শুধু স্পার্ক অ্যাজ এ স্ট্যান্ড অ্যালোন সার্ভার চলবে না, এটা স্পার্ককে চালাতেও হবে যে কুবারনেটিস এর ওপরে, এবং যাতে সে খুব ফাস্ট হয়। এবং স্পার্ক ক্লাস্টার গুলো মানে অন ডিমান্ড, মানে তুমি চাইবে আমি এই সময় 20 GB ডেটা প্রসেস করবো, 50 GB, আমি একটা 50 এক্সিকিউটর ক্লাস্টার চাই, বাট when I am done it should be gone। মানে এই ইনফ্রাস্ট্রাকচার অন দ্য ফ্লাই অন ডিমান্ড বানানো এবং অন ডিমান্ড ওটাকে ক্লোজ করা, এবং এই ইনফ্রাস্ট্রাকচারটাকে জুপিটার নোটবুকের উপরে দেওয়া, এটাই হচ্ছে একজন মেশিন লার্নিং প্ল্যাটফর্ম সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ। এবার এই ট্রেনিং এবং এক্সপ্লোরেশন যখন হয়ে গেল, এবার তো মডেলটা তৈরি হয়ে গেল, মডেলটা তো সিরিয়ালাইজড ভার্সনে চলে এলো। এবার কি করব, সিরিয়ালাইজ ভার্সনটা কোথায় রাখবো? ওটাকে একটা S3 বাকেটে রাখতে হবে। তারপরে আমাদের যে সেকেন্ড পার্টটা আসে ওটাকে বলা হয় সার্ভিং। এবার যখন সার্ভিং হবে তার জন্য আবার আমাদের এপিআই বানাতে হয়, যে বলতে হয় যে ওকে, এই ডেটা সায়েন্টিস্ট বলছে যে ML প্ল্যাটফর্ম ক্যান ইউ ডিপ্লয় মাই মডেল, এই মডেলটা এই S3 লোকেশনে লোকেট করা, এই সেভ করা আছে, and this is a TensorFlow or a Keras or a PyTorch model or other scikit-learn model, and I want to deploy it। ব্যাস, ডেটা সায়েন্টিস্ট এইটুকুই বলে। ও নিজে নিজে ফ্লাস্ক সার্ভার বানায় না, বা ওকে আমি বলি না যে তুমি কুবারনেটিস ওটাকে ডিপ্লয় করো। ওরা যখন বলে দেবে তখন আমরা করি কি, মডেলটাকে ডাউনলোড করে অন দ্য ফ্লাই একটা ফ্লাস্ক সার্ভার বানাই, র্যাপ করি, ওটাকে একটা প্রেডিক্ট মেথড লিখে ওটাকে এক্সপোজ করে ওটাকে একটা কন্টেনারাইজ করে ওটাকে কুবারনেটিসে ডিপ্লয় করি। এবং ওখানে অটো স্কেল ফিচার করা থাকে যে 10টা মেশিনে করবো না 20টা মেশিনে করব, নাকি কখন আমি স্কেল করব, মানে সিপিইউ ইউসেজ কত বাড়লে কতটাই স্কেল করে নিয়ে যাব, 20টা থেকে 30টা করব না 40টা করব না 100টা করব। এটা একটা হচ্ছে স্কেলেবল ডিপ্লয়মেন্ট। নেক্সট হচ্ছে যে আমরা মেজার করি যে লেটেন্সি, যে প্রত্যেকটা রিকোয়েস্ট যখন ইনফারেন্স রিকোয়েস্ট আসছে কত 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 মিলি সেকেন্ড টাইম নিচ্ছে। মানে আমি যদি এখন একটা রাইড রিকোয়েস্ট করি A থেকে B, আমি যদি মানে 5 মিনিট আমার রাইডের রিকোয়েস্ট মানে ইটিএই আসতে চলে যায়, তাহলে কোনো কাস্টমারই আর লিফট নেবে না। তো এই যে দেব রিকোয়েস্ট করার সঙ্গে সঙ্গে আমাকে বের করতে হবে, এই লেটেন্সিটা আমরা সবসময় মেজার করতে থাকি। এবার লেটেন্সি যদি অনেক সময় ড্রপ করলে কি করতে হবে, যে মডেলটা হেভি হয়ে গেছে বা মডেলটাকে চেঞ্জ করতে হবে। তো মেজার করার জন্য আমাদের টুল আছে, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড টুল, যেগুলো আমরা এই গ্রাফানা ইউজ করি। টাইম সিরিজ গুলোকে ক্যাপচার করা হয় আর গ্রাফানা দিয়ে ওটাকে মেজার করা হয়। এবার মেজার করার উপরে তারপর রুল লেখা হয় যে এর উপর এই লেটেন্সির বেশি হয়ে গেলে অ্যালার্ট চলে যাবে, পেজার ডিউটি চলে যাবে, বা SMS চলে যাবে, বা আদার মেকানিজম স্ল্যাকে চলে যাবে সায়েন্টিস্টের কাছে। অনেকে কোয়েশ্চেন করছে, আমি মানে কথা বলতে বলতে হয়তো উত্তর দিতে পারছি না, আমি হয়তো পরে করবো, বা আপনি যদি একটু কোলেক্ট করে পরে বলেন, আমি একসাথে দিয়ে দেবো। হ্যাঁ, আমি কোশ্চেন গুলো দেখতেছি যেখানে চ্যাট বক্সে আসতেছে। আমি তোমাকে তোমার ইয়েটা শেষ হলে আমরা তখন Q&A সেশন শুরু করতে পারবো। শিওর। তা এটা ধরো স্কেলেবিলিটি চলে গেল আমাকে। এবার নেক্সট হচ্ছে মডেল ডিপ্লয় করলাম, তারপর কি, মানে মডেলটা যে আদৌ ঠিক চলছে না ভুল চলছে না আদৌ, মানে ওগুলো কি করে মেজার করব? ওগুলোকে মেজার করতে গেলে আমাদের করতে হয় যে মডেল মনিটরিং বলি, যেটাকে আমাদের সার্ভিং এর পরে মনিটরিং কোথাও পড়ানো হয় না এখনো পর্যন্ত, ইউনিভার্সিটিতে পড়ানো হয় না। ঠিক আছে, যদি স্ট্যানফোর্ডের ML সিস্টেম বলে একটা কোর্স আছে, ওই যদি কোর্সটা নাও, ইট ইজ এ ভেরি গুড কোর্স বাই চিপ হুয়েন। ওই কোর্সটা যদি নাও, তুমি রিয়েল লাইফে ML অপস কি হয় এবং মেশিন লার্নিং কি করে চলে সেইটা তুমি জানতে পারবে। তো মডেল মনিটরিং আমরা কি দেখি, যে মডেল তো অনেক রকমের হয়, ক্লাসিফিকেশন মডেল হয়, র্যাঙ্কিং মডেল হয়, রিগ্রেশন মডেল হয়।
যেমন আমরা মনিটর করি যে মডেলের F1 স্কোরটা কি সেম আছে না পড়ে যাচ্ছে বা ডিফারেন্স হয়ে যাচ্ছে, বা অ্যাকিউরেসি কি মোটামুটি সেম আছে, 80% তুমি যখন ট্রেন করেছিলে ছিল, এখন কি 80.5 আছে, ঠিক আছে, ইটস ওকে, বাট ইট ইজ ড্রপিং 78 বা তারপরেও পড়ে যাচ্ছে, তাহলে সেগুলো আমরা কি করে মেজার করবো? তা আমরা করি কি, ইনফারেন্স রিকোয়েস্ট যতগুলো আছে সব ট্র্যাপ করতে থাকি, মানে প্রত্যেকটা ইনফারেন্স রিকোয়েস্ট আমরা ট্র্যাপ করি। পরে রাত্রেবেলা বা ওই দিনই একটা হয়তো জব চালালাম, সেটা যে কোনো জবই হতে পারে, স্পার্ক জব হতে পারে, এমনি হাইভ জব হতে পারে। তা আমরা ট্রেনিং ডেটাটা জানি, ট্রেনিং করে কি গ্রাউন্ড ট্রুথ হয়েছিল জানি, সরি, মডেল ইনফারেন্স করে কি প্রেডিকশন দেওয়া হয়েছিল জানি। এরপরে গ্রাউন্ড ট্রুথটা আসে। এটাও একটা বড় কাজ, যে যখন প্রেডিকশন করি তখন কিন্তু গ্রাউন্ড ট্রুথ থাকে না, মোস্ট রিয়েল লাইফ ইউজ কেসে থাকে না। কিন্তু আমরা যখন মেশিন লার্নিং শিখি ইউনিভার্সিটিতে, সবসময় প্রেডিকশন আর গ্রাউন্ড ট্রুথ থাকে, কম্পেয়ার করতে পারি একে, কিন্তু রিয়েল লাইফে তা হয় না। আহ ধরো যেমন ফ্রডের কেসটা বললাম, যে এই ডেবিট কার্ডটা ফ্রড হবে কি, আমি এখন প্রেডিক্ট করে দিলাম যে না এটা ঠিক আছে, ইট ইজ গুড কার্ড, কিন্তু ফ্রড হয়েছে কিনা যতক্ষণ না কাস্টমার কমপ্লেন করছে, ধরো 2-3 দিন পরে করলো, মানে গ্রাউন্ড ট্রুথতে এলো 3 দিন পরে। সিমিলারলি ইটিএ যখন প্রেডিক্ট করি, আমি বলছি যে আমার 30 মিনিট লাগছে যেতে, কিন্তু 30 মিনিট আমি এখন বলছি লাগছে, কিন্তু গ্রাউন্ড ট্রুথ আমার কাছে সত্যিই নেই। আমার কাছে গ্রাউন্ড ট্রুথটা তখনই আসবে যখন প্যাসেঞ্জারটাকে অ্যাকচুয়ালি ড্রপ করেছি, তখন আমার কাছে আবার ইনপুট চলে যায়, ওকে এই রাইডটা এতক্ষণ লেগেছিল, তখন আমি ক্যালকুলেট করতে পারবো যে অ্যাকিউরেসি কত। সিমিলারলি ধরো র্যাঙ্কিং এ বললাম যে আমি একজন প্যাসেঞ্জার, আমি একটা রাইড রিকোয়েস্ট করেছি, আমার চারপাশে 8খানা পিক আপ পয়েন্ট আছে। তো এই 8খানার মধ্যে আমি প্যাসেঞ্জারটাকে, আমরা তো সবসময় বলি যে এইখানে চলে যাও, এখানে গিয়ে দাঁড়াও, গাড়িটা চলে আসবে। তো এইখানে যে দাঁড়াতে হবে, এটা কি করে ডিসাইড করবে 8খানার মধ্যে, যে তুমি ওই পয়েন্টটাই যে সাজেস্ট করবো সেটা কি করে হবে? এর জন্য একটা মেশিন লার্নিং অ্যালগরিদম, যে 8খানার মধ্যে আমরা আবার র্যাঙ্কিং করতে হয়, র্যাঙ্কিং করে দেখতে হবে যে কোন পয়েন্টে প্যাসেঞ্জার ইজ লাইকলি টু গো, মানে প্যাসেঞ্জার ইজ লাইকলি টু গো, ওই পয়েন্টটা যদি আমার বাড়ি যেখানে আছে সেই ফুটে থাকে, বা ঠিক উল্টো ফুটে থাকে, রাদার দেন ক্রস করে যেতে হবে একটা ইন্টারসেকশন ক্রস করে, মানে এই অনেকগুলো ফিচার নিতে হয়। কিন্তু এটা একটা র্যাঙ্কিং প্রবলেম। তো এই র্যাঙ্কিং প্রবলেমে কি করে আমরা দেখবো যে আমরা যখন সাজেস্ট করলাম তখন প্যাসেঞ্জারটা বললো যে হ্যাঁ ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করছি, আমি এই পয়েন্টে যাবো, অথবা সে ডিক্লাইন করলো। এবার যদি অ্যাকসেপ্ট করে, তার মানে কি আমার র্যাঙ্কিং অ্যালগোরিদম ঠিক চলছে। ডিক্লাইন করা মানে বুঝে গেলাম না, আমার একটু কিছু গড়বড় আছে, আমাকে আবার ঠিক করতে হবে, আমার র্যাঙ্কিংটা ঠিক নেই। তাহলে এইগুলো মনিটর করা, এই যে অ্যাকিউরেসি বললাম, F1 স্কোর বললাম, RMSE বললাম, প্রত্যেকটা মনে হয় সব সময় আমরা মেজার করি অফলাইন। এবার এরমও হতে পারে যে ডেটা ড্রিফট হতে পারে। হোয়াট ইজ ডেটা ড্রিফট আর কনসেপ্ট ড্রিফট? মানে আমি একটা ট্রেন করেছিলাম মডেল, আমার ধরো 10খানা ফিচার আছে, তাদের মধ্যে ধরো একটা কলাম আছে এজ। তখন যখন ট্রেন করেছিলাম, লোকের এজ ছিল 30 থেকে 60, আমি ধরে নিলাম 30 থেকে 60-এর লোকেরাই রাইড নেয়। কিন্তু যখন রিয়েল লাইফে ইনফারেন্স রিকোয়েস্ট আসছে, আমি দেখছি 20 বছর, 16 বছর, মানে টিনেজাররাও মানে এখন অ্যাপ ইউজ করে রাইড নিচ্ছে। তাহলে কি হলো, আমার যখন ইনফারেন্স গুলো রিকোয়েস্ট পরে দেখছি, ফিচার গুলো আমি যখন স্ক্যান করি, আর যখন ট্রেন করেছিলাম, ডিস্ট্রিবিউশন টোটালি ডিফারেন্ট হয়ে গেছে। তাহলে আমি যে মডেলটা তখন ট্রেন করেছিলাম আর এখন এই ফিচারের উপর কি একই রকম ভালো প্রেডিকশন দেবে? কোনোদিনই দেবে না। বা প্রি কোভিডে এক ধরনের রিকোয়েস্ট আসতো, পোস্ট কোভিডে অনেক ট্রাফিক কমে যায় এবং রিকোয়েস্ট অনেক কমে গেছে, এবং রিকোয়েস্টের টাইপও কমে গেছে। তো এইগুলোকে আইডেন্টিফাই, ফিচার যে ড্রিফট করে যাচ্ছে, ফিচার ড্রিফট আইডেন্টিফাই করা, এটা একটা বড় কাজ, এটা একটা বড় ফিল্ড। তো আমরা কিছু কিছু ইমপ্লিমেন্ট করেছি, আমরা সব ইমপ্লিমেন্ট করতে পেরেছি এরকম নয়। তো এইগুলো কনসেপ্ট ড্রিফট বলো, ফিচার ড্রিফট বলো, বা যখন ফিচার গুলো ইনপুট, যখন ইনফারেন্স দিচ্ছি, তোমার কাছে ধরো 10টা কলাম আছে, তুমি 10টার বদলে 9টা দিয়েছো, বা তুমি ডেটা টাইপ ভুলভাল দিয়েছো, মানে এজ আছে নাম্বার, তুমি দিয়েছো হয়তো স্ট্রিং, মানে এইগুলো ভ্যালিডেট করা আর কি। এগুলো যেটা আমি এক্ষুনি বললাম যে এই যে ডেটা টাইপ ভ্যালিডেট করা, বা 10টার জায়গায় 9টা, এগুলো অনলাইন হয়, মানে পয়েন্ট টু পয়েন্ট, এখনই দিলাম এখনই ভ্যালিডেট করে বলে দিলেন যে তুমি ভুল দিয়েছো। কিন্তু কনসেপ্ট ড্রিফট, ফিচার ড্রিফট বা স্কোর, বা অনেক সময় এরকম হয় যে মডেল স্টাক হয়ে যায়, মানে একটা ধরো ক্লাসিফিকেশন মডেল আছে, সে দেয় হচ্ছে 0 থেকে 9 অব্দি, 10টা তার আউটপুট দেওয়া উচিত,
কিন্তু আমরা হয়তো দেখছি যে গত আধ ঘন্টা ধরে সে শুধু আউটপুট 3ই দিয়ে যাচ্ছে, 3, মানে সারা আধ ঘন্টা ধরে সে 3 দিচ্ছে। মানে যে মানে 3 হতেই পারে, সেটা ভুল নয়, কিন্তু আধ ঘন্টা ধরে একটা মডেল একই আউটপুট দিচ্ছে, এটা একটু ভাবাটা কঠিন। তা সেই ভ্যারিয়েন্সটাও আমাদের চেক করতে হয় যে মডেলের যে আউটপুট, তার তো ভ্যারিয়েন্স আছে, সে ভ্যারিয়েন্সটা একটা সার্টেন, they should have some variability. If that there is no variance, that there means something is wrong with the model, or ইনপুটটা ঠিক করে ক্যাপচার হচ্ছে না, বা ডিফল্ট একটা প্রিডিকশন দিয়ে যাচ্ছে, এরকম হতে পারে। তো এই সার্ভিং এই জিনিসগুলো ক্যাপচার করতে হয়। এরপর ধরো তোমার যখন মডেলটা ট্রেন করছো, আমি বললাম যে হাইপ দিয়ে করবে না প্রেস্টো দিয়ে করবে, অনেক সময় আছে যে ছোটখাটো মডেল হলে যেগুলো ক্যাগেল ট্যাগেলে চলে, সেগুলো একটা মেশিনে ট্রেন হয়ে যাচ্ছে, একটা জিপিতে ট্রেন হয়ে যায়, বা একটা মেশিনে 2টো জিপিতে ট্রেন হয়ে যাচ্ছে, বা 4টে জিপিতে, খুব বেশি হলেও কেউ, আমি 5টা 8টা 6টা বেশি ইউজ করে না, ক্যাগেল কম্পিটিশন করতে গেলে করে না। কিন্তু রিয়েল লাইফে হয়তো ওই ডেটাটাই একটা জিপিতে ফিটই করবে না, একটা মেশিনেই ফিট করবে না। হয়তো আমার লাগবে 5টা মেশিন, 5টা মেশিনে একটা একটা করে জিপিইউ, বা 6টা 6টা করে জিপিইউ, মানে 30টা জিপিইউ লাগবে। 30টা জিপিইউ ওয়ালা মেশিন একমাত্র ডিস্ট্রিবিউট না করলে পাওয়া যায় না। 30টা জিপিইউ ওয়ালা মেশিন অ্যামাজনও দেয় না। তো এইরকম এরকম স্ট্রাকচার করতে গেলে কি করতে হবে? ডিস্ট্রিবিউটেড ট্রেনিং সাপোর্ট করতে হবে। এটাও প্ল্যাটফর্মেরই কাজ। যে তুমি আমাকে ডেটা সায়েন্টিস্ট অ্যাজ এ ইউজার আমি যাব, আমি জাস্ট গিয়ে বলবো আমার একটা জুপিটার নোটবুক দাও যার পেছনে 30খানা জিপিইউ আছে। উই উইল ফিগার আউট যে 30টা জিপিইউ তোমাকে একটা মেশিন থেকে দেবো, না 5টা থেকে দেবো, না 4টে থেকে দেবো। একটা থেকে তো কোনোদিনই হবে না, কিন্তু কটা থেকে দেবো সেটা আমরা ফিগার আউট। এবং ওয়েন ইউ ট্রেন ইউর ডেটা, উই শুড মেক শিওর দ্যাট ইট শুড বি ট্রেনেবল ইন আ ডিস্ট্রিবিউটেড ম্যানার। যে তুমি ডেটাগুলোকে ভেঙে ভেঙে চাঙ্ক ওয়াইজ প্যারালালাইজ করে মডেলটাকে প্যারালালাইজ ট্রেনিং করতে হবে। তো মডেল প্যারালালিজম এন্ড ডেটা প্যারালালিজম আমি এখন বলবো না, মানে ইফ ইউ আর ইন্টারেস্টেড আই ক্যান টক অ্যাবাউট ইট, বাট এটাও একটা ফ্যাক্ট। এবার ধরা যাক মডেল, এই যে মনিটর করলাম, সার্ভিং করতে করতে দেখা যাচ্ছে যে মডেলটা খারাপ হয়ে গেছে, তো এবার তো রিট্রেন করতে হবে। তা আমি রিট্রেনিংটা কি করে আনবো? মডেল রিট্রেন, এবার আমাদের কাছে দুটো অপশন আছে। হয় আমরা অ্যাজ এ প্ল্যাটফর্ম ডিসিশন নিয়ে নিলাম যে না, মডেলটা খারাপ হয়ে গেছে, আমি অলরেডি জানি ডেটা সেটটা কি আছে, মানে আমি জানবো কি করে? আমাকে ডেটা সায়েন্টিস্ট অলরেডি বলে দিয়েছে যে তোমার যদি রিট্রেন করতে হয়, তুমি প্রত্যেক সপ্তাহে একবার করে রিট্রেন করবে। তাহলে সেক্ষেত্রে কি, আমার কাছে কোয়েরিটা ফিক্সড, মানে এই ফিচার গুলো আনতে হবে, শুধু স্টার্ট ডেট আর এন্ড ডেটটা ডিফারেন্ট হয়। এইগুলো রিট্রেন করা আমাদের পক্ষে খুব সোজা, বিকজ উই নো ডেটা সায়েন্টিস্ট আমাকে এই কোয়ারিটা দিয়ে দিয়েছে, এই ফিচার গুলো আনতে হবে, মডেল অলরেডি আমার কাছে আছে, মডেলের কোডটা আনছে, জাস্ট ফিচারটাকে নিয়ে যদি ওর কোনো প্রি প্রসেসিং ফাংশন থাকে সেটাকে অ্যাপ্লাই করতে হবে, করে মডেলটাই ফিট করে দেবে। এবং এটা এটা রেগুলার ক্যাডেন্সে চলছে, এইটা প্ল্যাটফর্ম করে দিতে পারে, এটা অটো রিট্রেনিং এর কোনো প্রবলেম নেই। যদি আমি হাইভ কোয়ারিটি শুধু স্টার্ট আর এন্ড ডেটটা চেঞ্জ করবো, অ্যান্ড উই ক্যান শিডিউল ইট, এবং সেটাও আমরা প্ল্যাটফর্ম হিসেবে করি, আমাদের এখানে করা যায়। কিন্তু কিছু অনেক কেস আছে, ধরো মডেল খারাপ হয়ে যাচ্ছে, এবার তুমি আমার কোয়েরি দাওনি, এবার তুমি একটা ডেসিশন ট্রি দিয়ে করেছিলে, তুমি চাইবে র্যান্ডম ফরেস্ট ইউজ করতে, বা তুমি চাইবে নিউরাল নেটওয়ার্ক ইউজ করতে। আমরা এখনো সেই পর্যায়ে পৌঁছতে পারিনি, সেই অটোমেটেড রিট্রেনিং এখনো করতে পারি না। আমরা শুধু কিছু কিছু সোজা সোজা ইউজ কেস যেগুলো স্কোর মনিটর করে করা যায়, এবং যেখানে ফিচার ইঞ্জিনিয়ারিংটা মোটামুটি সিম্পল, এবং একটা কোয়েরি দিয়ে হয়ে যাবে, বা 2-3টে কোয়েরি দিয়ে হয়ে যাবে, 1-2টো প্যারামিটার চেঞ্জ করলে হয়ে যাবে, এবং দের ইজ এ রেগুলার ক্যাডেন্স অন ডুইং দ্যাট। সেইগুলো আমরা করতে পারি, বাকিগুলো আমরা করতে পারি না, বা এখনো করে উঠতে পারিনি, বা আমরা সেরকম টেকনোলজি এখনো বার করতে পারিনি। আমরা যেটা এখন করি, যে আমরা পেজার ডিউটির সাথে অ্যাটাচ করে দিই। পেজার ডিউটির সাথে অ্যাটাচ করলেই কি হলো, যখনই স্কোর গুলো ড্রিফট হয়ে যাচ্ছে, তখনই ডেটা সায়েন্টিস্ট দে আর গেটিং পেজড। যে এবং এই যে মডেল মনিটরিং যে এতগুলো কথা বললাম, যে এগুলো রুল গুলো ডেটা সায়েন্টিস্টরাই সেট করতে পারে, যে আমার মডেলটা খারাপ হয়ে গেলে আমি কি পেজ করব, না জাস্ট লক করে ছেড়ে দেবো, না যাকে স্ল্যাক করব, না এর সিভিরিটি কত, মানে লো মিডিয়াম হাই, বেসড অন দ্যাট উই টেক আ ডিসিশন। সেই অনুযায়ী তুমি মডেল ও যদি ঠিক আছে মডেল খারাপ হচ্ছে, আমার তো চাপ নেই, মানে আমি আই ডোন্ট বদার অ্যাবাউট ইট। তো সেক্ষেত্রে আমরা হয়তো লক করে ছেড়ে দেন, বা একটা এসএমএস করে বা ইমেল করে ছেড়ে দেন। না, ইট ইজ আপ টু দেম ওয়েন। যদি দেখা যায় যে না, একটু মানে যেমন ধরো ইটিএ একটু গড়বড় হলেই মানে কিন্তু আমার কাস্টমার চলে যাবে, এগুলো খুব মানে ক্রিটিক্যাল মডেল। মানে
সব মডেলই যে ক্রিটিক্যাল তা নয়, মোস্ট মডেলই তাই, বাট এইগুলো যেমন খুব ক্রিটিক্যাল, মানে কিছু গড়বড় হলেই আমাদের সঙ্গে সঙ্গেই জানাতে হবে আর কি। যেমন মডেল স্টাক হয়ে গেছে, যে প্রেডিকশন চেঞ্জ হচ্ছে না, এগুলো আমার সঙ্গে সঙ্গেই জানাতে হবে। তো এই সঙ্গে সঙ্গে আমি তাদের জানি, ওরা তখন সঙ্গে সঙ্গে কি ওরাই মডেলটাকে রিট্রেন করবে বা নিউ ডেটা ফিড করে সঙ্গে সঙ্গে আমাদের বলবে যে আমাদের নতুন মডেল ট্রেন হয়ে গেছে, এবার ওটাকে ডেপ্লয় করো। মানে এই যে ডেপ্লয় করব, এটাও একটা আরেকটা আমি কাজ করেছিলাম, ওটাকে বলে মডেল প্রমোশন এন্ড ডিমোশন ওয়ার্কফ্লো। মানে মডেল ট্রেন হয়ে গেল, তখন আমাদের ইউআই তে এসে তুমি বলবো যে এই মডেলটা ট্রেন হয়ে গেছে, আমি এবার প্রমোট করতে চাই। প্রমোট করা মানে কি, ধরো তুমি একটা মডেল ট্রেন করেছো ইটি এর, একটা মডেল M1 ভার্সন আছে, V1 ভার্সন আছে, তুমি বললে যে একটা ওই মডেলটাই বানিয়েছি কিন্তু একটু চেঞ্জ করেছি, একটু হাইপার, ধরো প্যারামিটার গুলো একটু চেঞ্জ করে নিউরাল নেটওয়ার্কে দুটো তিনটে লেয়ার আরো অ্যাড করে V2 বানিয়েছি। এবার আমি ঠিক শিওর নই যে V1 আর V2-র মধ্যে কোনটা ভালো। আমি V2টা এমনি এক্সপেরিমেন্ট করে দেখেছি যে আমার নোটবুকে ঠিকঠাক ভালোই পারফরমেন্স দিচ্ছে আগের ডেটা থেকে, কিন্তু রিয়েলি আমি ঠিক জানি না, মানে রিয়েল লাইফে কিরকম হবে আমি ঠিক জানি না। তখন আমরা করতে হয় যে সার্ভিং এর সময় আমরা করতে দিই কি, V2-কে বলি যে তুমি ক্যান্ডিডেট হিসেবে ডেপ্লয় করো, মানে তোমার V1টা আছে চলুক, এই V2টাকেও রাখো ক্যান্ডিডেট। এবার তুমি ট্রাফিকটা দুজনকেই পাঠাও, V1-কেও পাঠাও, V2-কেও পাঠাও। এবার যেহেতু আমরা সব ইনফারেন্সই লগ করি, পরে আমরা একটা তুমি 1 সপ্তাহ 2 সপ্তাহ চালিয়ে দেখো, পরে আমরা 2 সপ্তাহ পরে আবার একটা যেমন জব চালাই, মডেল মনিটরিং এর জব চালাই, গ্রাউন্ড ট্রুথটা ততদিনে চলে আসবে। তাহলে V2-র পারফরমেন্স কি ছিল আর V1-এর পারফরমেন্স কি ছিল, এই দুটো আমরা সাইড বাই সাইড কম্পেয়ার করতে পারবো। কম্পেয়ার করে তুমি তখন ডেটা সায়েন্টিস্ট, উই ডু নট টেক দোজ ডিসিশনস বিকজ অফ দ্য বিজনেস ডিসিশনস, তুমি ডিসাইড করো যে তুমি মডেলটা V2টাকে কি করবে। তুমি কি ডিসকার্ড করবে, নাকি ইউ আর হ্যাপি উইথ, তাহলে V2টাকে প্রমোট করা হবে। V2-কে প্রমোট করে স্টেবল মানে প্রোডাকশনে নিয়ে যাবো। তো প্রোডাকশনে নিয়ে যাওয়া মানে কি, তাহলে V1টাকে তো মানে কিছু একটা করতে হবে, দুজনেই একসাথে তো প্রোডাকশনে গিয়ে মানে ইয়ে করবে আর কি, ফাইট করবে কে নেবে প্রেডিকশন। তাহলে তাহলে তখন কি করতে হবে, V1টাকে আমাদের রিমুভ করে দেবে, ডিমোট করে দিতে হবে। এই যে একটা ধাপ থেকে আরেকটা যাওয়া, একজন থেকে আরেকজন প্রমোট করা, একে সরিয়ে দিয়ে আরেকজন, এর মাঝে একটা গ্যাপ আছে। না আমি এগুলো তো ইনস্ট্যান্টিনিয়াস না, বললেই চলে গেল, বললেই হুড়মুড় করে প্রেডিকশন সার্ভ করতে চলে, তা তো নয়। মানে আস্তে আস্তে স্কেল করতে হয়, যে আমি V1 আছে, V1-এর দুটো তিনটে আস্তে আস্তে পড গুলো মানে ইনস্ট্যান্স গুলো কমিয়ে আনছি, V2-তে বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে আলটিমেটলি V2-তে গিয়ে 100% ট্রাফিক যাবে। তো এই পুরো জিনিসটা যে কোঅর্ডিনেট করে, যে মডেল ক্যান্ডিডেট থেকে প্রোডাকশনে নিয়ে যাওয়া এবং ওটাকে স্কেল করে করে আসতে গিয়ে ট্রাফিকটাকে জিরো করা, এটাও প্ল্যাটফর্মেরই কাজ, এটাও প্ল্যাটফর্ম থ্রু দিয়েই হয়। মোটামুটি এই এই এর এর মধ্যে এবার আমি কোয়েশ্চেন্স নেওয়া যেতে পারে, মোটামুটি এইগুলোই আমরা বললাম আর কি, এইগুলোই আমরা করে থাকি। অনেক ধন্যবাদ অনিন্দ দাদা, অনেক কিছু জানলাম, স্পেশালি রাইড শেয়ারিং এ কিভাবে মেশিন লার্নিং ইউজ হচ্ছে, এটা অনেক কিছু জানলাম তোমার কাছ থেকে। তো আমাদের এখানে কিছু প্রশ্ন আসছে চ্যাট বক্সে, আমি তোমার জন্য একটা একটা করে বলি। হ্যাঁ, তো প্রথম প্রশ্নটা আসছে হাসানুল ইসলামের কাছ থেকে। প্রশ্ন ছিল যে হোয়াট ইজ দ্য প্রসেস টু বিল্ড ক্যারিয়ার ইন মেশিন লার্নিং ফর এ ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার হু ইজ ইউজিং পাইথন অ্যান্ড হ্যাভিং বেসিক্স অফ এমএল। দেখো এর কোনো সিলভার বুলেট অ্যান্সার নেই, আমি নিজেও নই, ঠিক আছে। আমি বলবো যে মানে আমি মানে একটা পিচ করব বা বানিয়ে দেবো এবং দ্যাট ইজ মানে গোল্ডেন ট্রুথ, দের ইজ নো গোল্ডেন ট্রুথ। হোয়াট ইজ দ্য প্রসেস, হাউ ডিড আই বিল্ড, আমি সেটা বলতে পারি। আর আমি আরেকটা ক্লারিফিকেশন, আই এম নট এ ডেটা সায়েন্টিস্ট। ইন্ডাস্ট্রিতে খুব কনফিউশন আছে যে দিস আর ডিস্টিংক্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট, দিস আর অল ডিফারেন্ট থিংস। এবং এদের প্রত্যেকটার মধ্যে একটা একটা ফাইন লাইন আছে। ও আর একটা বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে যে ডেটা সায়েন্স ম্যানেজার এবং ডেটা সায়েন্স প্রোডাক্ট ম্যানেজার, দিস আমি 7টা বা 8টা বললাম, দিজ আর ডিফারেন্ট, দে হ্যাভ ফাইন লাইন বিটুইন দেম। সো এইগুলো বোঝা খুব ইম্পর্টেন্ট। না, হাউ টু বিল্ড করা মানে আমি কিভাবে করেছি, আমি বুঝে গেছিলাম যে আমার পক্ষে মানে ইন্ডাস্ট্রিতে কাজ করে বা রেগুলার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কাজ করে সম্ভব না, আমাকে এমএস করতে হবে বা একাডেমিক কোর্স করতে হবে।
আমি হয়তো ইউডাসিটি কোর্সেরাও করতে পারতাম, কিন্তু এটা আমার পার্সোনাল চয়েস। আমি চেয়েছিলাম যে থিওরিটিক্যাল ফাউন্ডেশন স্ট্রং না হলে এই জিনিসগুলো বোঝা খুব কঠিন। তাই আমি সাজেস্ট করবো যে যদি তুমি মাস্টার্স করতে পারো খুব ভালো, পিএইচডি করার দরকার নেই, আনলেস ইউ ওয়ান্ট টু অ্যাকচুয়ালি ডু অ্যালগোরিদমস এন্ড ক্রিয়েট নিউ অ্যালগোরিদমস, এমএস ইজ এনাফ। এবার যদি সেটাও না করতে পারো তাহলে সেটা তোমাকে করতে হবে যে তুমি যে ন্যানো ডিগ্রি কোর্স গুলো আছে বা স্প্রিং বোর্ডের ক্যারিয়ার ট্র্যাক যে কোর্স আছে, ডেটা সায়েন্স ট্র্যাক বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার ট্র্যাক, যে কোনো ক্যারিয়ার ট্র্যাক নেবে। মানে একটা দুটো যদি তুমি ইউডেমিতে ভিডিও খুঁজতে চাও মানে তুমি হারিয়ে যাবে। মানে এখন এত ইনফরমেশন আছে, যদি একটা সিকোয়েন্সিয়ালি একটা রুটিনাইজড প্রসেস না থাকে, পদ্ধতি না থাকে, তাহলে খুব সোজা হারিয়ে যাওয়া। তাই জন্য যে কোনো একটা কোর্স যেটা যাতে 6টা-7টা মডিউল আছে, এর মধ্যে তুমি একটা ফিক্সড ডিরেকশন পারসিউ করো। একটা লোকের পক্ষে এনএলপি, ডিপ লার্নিং, কম্পিউটার ভিশন এবং ট্র্যাডিশনাল চারটে জিনিস একইভাবে সফল হওয়া, আমি বলছি না হয় না, মানে আমার মতন সাধারণ লোকের পক্ষে বেশ কঠিন। মানে আমি বলবো যে একটা চুজ করো, যেটা তোমার ভালো লাগে সেই, তারপরে ওই কোর্সটাই ফোকাস করে স্পেশালাইজেশন করো। আর মোস্ট কমপ্লিটলি এগ্রি অনিন্দু দাদা। এখনকার মনে হয় এটা একটা অনেক বেশি ইনফরমেশন আসাতে একটা সুবিধাও আছে, আবার অসুবিধা হচ্ছে যে আসলে ঠিক ডিসাইড করা যায় না যে আমি কোথায় থেকে কোন কোর্সটা করব বা কি করব। মানে অনেক বেশি রিসোর্স আছে এখন আমাদের সামনে, তো অনেক বেশি রিসোর্স আছে, প্রবলেম হয়ে গেছে এখন। প্রবলেম হয়ে তুমি গেছে। যে কোর্সের কথাটা বললা দাদা, তুমি একটু আমাদের চ্যাট বক্সে একটু লিখে দিও, তাহলে সবার জন্য এটা সুবিধা হবে। আমি লিখে দিচ্ছি। স্প্রিং বোর্ড মেশিন লার্নিং ক্যারিয়ার ট্র্যাক or data science ক্যারিয়ার ট্র্যাক। আর সবাই দেখবে অ্যান্ড্রু এংজির কোর্স বলবে করতে। আমি পার্সোনালি বলি না, তার কারণ হচ্ছে আমি পার্সোনালি বুঝিনি। সোজা মানে বাংলা কথা হচ্ছে, আমি যখন প্রথম করেছিলাম আমি কিছুই বুঝিনি, আমার মাথায় কিছুই ঢোকেনি। আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে ওনার কোর্স সত্যিই ভালো, মানে বুঝিনি তার কারণ হচ্ছে যে আই ওয়াজ নট কেপেবল, তাই জন্য বুঝিনি। আর ওই জন্য আমি করেছিলাম কি, আমি এই কোর্সটা নিয়েছিলাম। এই কোর্সটা ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে হয়, আর ওয়াশিংটন ইউনিভার্সিটি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইন মেশিন লার্নিং। এই কোর্সটা থেকে তুমি যখন নেবে, এই আমি লিখে দিচ্ছি, কার্লোস গুস্ত্রিন প্লাস এমিলি ফক্স, এরা হাজবেন্ড ওয়াইফ এবং দুজনেই একই ইউনিভার্সিটিতেই পড়ান এবং খুব সুন্দর পড়ান। তো ওনারা করতেন কি, প্রথমে বানান ভুল লিখেছি, ঠিক আছে, এটা একটু এগুলো দেখে নিও। ওনারা করেন কি, প্রথমে ওরা ইউজ কেসটা বলে দেন যে এই হচ্ছে সমস্যা, ফ্রড ডিটেক্ট করতে হবে, তাহলে কি করা যায়, কিভাবে সলভ করবো, বা বলবে যে ওই যে যেমন বললাম ইটিএ দিতে হবে, কিভাবে এই প্রবলেমটা, মানে ওদের অ্যাপ্রোচটা ঠিক উল্টো। মানে ইউজ কেসটা বলে দিতেন, এই সমস্যা, এই প্রবলেম এই মেশিন লার্নিং অ্যালগরিদম দিয়ে সলভ করা হয়, এরপরে ওরা বোঝাতেন যে আচ্ছা তাহলে এই মেশিন লার্নিং অ্যালগরিদম কিভাবে কাজ করে। তো ওই কোর্সটা করে আমার সুবিধা হয়েছিল। ওদের 6টা কোর্স হওয়ার কথা ছিল, 4টে হয়েছিল, বাকি দুটো হয়নি, কিন্তু যেই 4টে আছে সেটাই যথেষ্ট। ওইটা পড়ে এবার যদি অ্যান্ড্রু এং করো, তখন তুমি বুঝতে পারো ও আচ্ছা ঠিক আছে, আমি একটু হ্যান্ডস অন বুঝি তাড়াতাড়ি করলে, এবার থিওরিতে ব্যাক করলে তখন আমি বুঝতে পারি ও আচ্ছা ঠিক আছে, এটা আমি করে এসেছি, এটার ব্যাকগ্রাউন্ড থিওরি হচ্ছে এটা। তখন আমার অ্যান্ড্রু এনজির কোর্সটা বসতে সুবিধা, উনি বুঝতে পেরেছিলেন উনি কি বলতে চাইছিলেন। আর প্রথমেই ম্যাথস চলে এসেছিল বলে আমি বুঝতে পারিনি। একটা পার্সোনাল প্রেফারেন্স, যারা স্ট্যাটিস্টিক্স বা ম্যাথসে খুব ভালো তারা হয়তো মানে তাদের অ্যান্ড্রু এনজি কোর্সটা তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে, আমি অতটা করতে পারতাম। কোর্সটা মোস্টলি তোমার অনেক বেশি থিওরিটিক্যাল আমার কাছে, এরকম মনে হচ্ছে। আমাকে যদি মানে আমি এখন যেটা করি সেটা হচ্ছে যে কোনো প্রবলেম বুঝতে গেলে প্রথমেই আমি ক্যাগেলে চলে যাই, ক্যাগেলে গিয়ে নোটবুক সার্চ করি বা অন্যের লেখা কোড দেখি। লেখা কোড দেখলে প্রবলেমটা অলরেডি সলভ করা আছে, দেখেই বুঝে গেলাম।
এরপরে চলে গেলাম পাইটর্চে বা টেনসরফ্লো বা কেরাসের ডকুমেন্টেশনটা পড়তে শুরু, ও এই মেথডটা কেন ইমপ্লিমেন্ট করলো, এই মেথডটাই কি হয়। যেমন আজকেই আমি সকালে পড়ছিলাম পাইটর্চের ডেটা সেট, পাইটর্চের ডেটা সেট ইমপ্লিমেন্ট করা আছে, ওটা কাজটা কি সেটা করতে গেলে আমাকে ডকুমেন্টটা পড়ে দিতে হলো। মানে ক্যাগেলে চলে গেলে হয় কি, আমি ওই কিওয়ার্ডস গুলো পেয়ে যাই, ডেটা সেট করতে হবে, ডেটা লোডার করতে হবে, এনএন মডিউলকে এক্সটেন্ড করতে হবে, এই যে কিওয়ার্ডস গুলো। এবার যদি আমি যদি সোজা পাইটর্চের ডকুমেন্টে চলে যাই, ওখানে আমার সব ডকুমেন্ট একসাথে আছে, বা কোথায় শুরু করবে, ডেটা সেটে শুরু করবো না এনএন মডিউলে শুরু করবো না ডেটা লোড, মানে কোনটা আগে আসে সেইটা আমার বুঝতে একটু অসুবিধা হয়ে যায়। মানে আমি একটা রানিং কোড বা রিয়েল লাইফ কোড দেখলে আমি তাড়াতাড়ি ওটা বুঝতে পারি, ও আচ্ছা এই সিকোয়েন্সের জন্য এই জিনিসটা বানাতে হবে, তারপর থিওরিতে চলে যায়। তো এই মাস্টার ডিগ্রি অথবা ন্যানো ডিগ্রি কোর্স করো, বাট ফান্ডামেন্টালি হোয়াট ইট বয়েলস ডাউন ইজ, কোর্সটা করে তুমি কি করলে। কোর্সটা করে না ইজ নট আ বিগ ডিল, আজকাল সবাই সার্টিফিকেট করে। কোর্সটা করার পর তুমি কোনো একটা ডেটা সেট নিয়ে কাজ করো, ওই এমনিস্ট, ফ্যাশন এমনিস্ট আর ইয়েল্প সেন্টিমেন্ট আর মুভি রেকমেন্ডার, এইগুলো বাদ দিয়ে করো। ক্যাগেলে যাও, ক্যাগেল থেকে নিয়ে করো, মানে যাতে তুমি ডিফারেন্ট হও। মানে এখানে মানে এত এক্সাম্পল আছে ওই চারটে নিয়ে যে ওগুলো আর মানে ডিফারেন্সিয়েট করে না কোনো ক্যান্ডিডেট। হ্যাঁ, আমাদের আমাদের গ্রুপে যেটা হচ্ছে যে এই প্রশ্নটা আসলে অনেকবারই আসে। তুমি মানে এইমাত্র যে প্রশ্নটার অ্যান্সার দিলে, আমার মনে হয় যারা যারা মেশিন লার্নিং ক্যারিয়ার বিল্ড করতে চায় তাদের জন্য এটা খুব একটা ভালো গাইডলাইন হবে। তো আমাদের এই মিটআপটা রেকর্ডিং হচ্ছে, তো কেউ যদি পরে আবার ব্যাক করতে চাও যে অনিন্দ্য দাদা কি বলছিল ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য, তাহলে রেকর্ডিং থাকবে, সেখান থেকে সবাই আবার দেখে নিতে পারবে। সো এটা খুবই ভালো কিছু অ্যাডভাইস ছিল, আমি সবাইকে বলবো যারা মেশিন লার্নিং এ যেতে চায় তাদের জন্য এটা শোনা। হ্যাঁ, হ্যাঁ। সো আমরা রিসেন্টলি আমাদের পাইথন ইউজার গ্রুপ বাংলাদেশের পক্ষ থেকে একটা ইউটিউব চ্যানেলও খোলা হয়েছে, সেখানে আমরা যে মিট আপ গুলো হয় সেগুলোর যে রেকর্ডিং আমরা সেখানে আপলোড করব। সেই ইউটিউবের লিঙ্কটাও আমরা আমাদের গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারবেন আপনারা। হ্যাঁ, তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে অনেকটা সিমিলার, বাট একটু ইয়ে হচ্ছে যে নন সিএসসি ব্যাকগ্রাউন্ড এই প্রশ্নটা আসছে, যে কেউ যদি নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে মেশিন লার্নিং এ যেতে চায় তাহলে কতটুকু আগানো সম্ভব, কতটুকু পসিবল? ওকে, নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে যদি যেতে চাও তাহলে তুমি অ্যাটলিস্ট আমার মতন আসতে পারবে, তার কারণ আমি নিজেই নন সিএসসি ব্যাকগ্রাউন্ড, আমার ব্যাকগ্রাউন্ড ইলেকট্রিক্যাল, আমার ছিল না। ওইটাকে রেকটিফাই করার জন্য, তাই জন্য আমি মাস্টার্সটা করেছি, টু হ্যাভ দ্যাট সিএসসি ব্যাকগ্রাউন্ড। এবার এটাও একটা মানে আমি যে কোর সিএসএ যে অ্যাপ্লাই করেছিলাম তা না, আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ করেছিলাম, পরে ওটাকে চেঞ্জ করেছিলাম কম্পিউটার সায়েন্সে, জাস্ট টু মেক শিওর যে আমার যেন ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদমের ফাউন্ডেশন থাকে, এবং যে ফান্ডামেন্টাল কোর্স। Again, non-CSE is not the important thing. Do you have a fundamental foundation on the academic courses, whether it's machine learning, artificial intelligence or NLP, যে ফিল্ডটাই চুজ করো। আমি যখন এমএস করেছিলাম এই সব কটা সাবজেক্টই নিয়েছিলাম, নিয়ে ফাউন্ডেশনটা তৈরি করেছিলাম, এরপরে আমি চুজ করেছি যে যে আমার এনএলপি এটা এটা কিরম লাগছে, বা ডিপ লার্নিং কিরম লাগছে, বা কম্পিউটার ভিশন কিরম লাগছে, বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা এমএল প্ল্যাটফর্মে কাজ কিরম লাগছে, তারপর আমি চুজ করেছিলাম। কিন্তু আগানো অবশ্যই পসিবল, এই ফিল্ডে এত ওপেন আর এত ভাস্ট, দের ইজ নো রেস্ট্রিকশন অন উইচ ব্যাকগ্রাউন্ড, অনলি ডিপেন্ডস অন যে তুমি কোডিং করতে কতটা ভালোবাসো। অন্যের কোড দেখে প্রথমে কপি পেস্ট সবাই করি, কিন্তু কপি পেস্টটা যেন বুঝে করি, যে এই জিনিসটা কেন কপি করলাম, বা ও যে যে নোটবুকে, যে যারই নোটবুক দেখো, তুমি ক্যাগেল দেখো বা কোর্সেরা দেখো বা যারই নোটবুক দেখো, বুঝে নিও যে এই কোডটা কেন করলাম। এরপরে যেটা করতে হবে, যে তোমাকে একটা প্রোফাইল বানাতে হবে বা পোর্টফোলিও বানাতে হবে বা ব্লগ টাইপের বানাতে হবে, যে আমি এই প্রবলেম গুলো সলভ করেছি, যে কমন চারটে প্রবলেম প্যাটার্ন বললাম ওইগুলো বাদ দিয়ে অন্য আরো 5টা ডিফারেন্ট ইউজ কেস করেছি। এবার তোমাকে যে সবসময় মেশিন লার্নিং এই কাজ করতে হবে এরকম নয়, তুমি ডেটা অ্যানালিটিক্সও কাজ করতে পারো, অথবা ডেটা ইঞ্জিনিয়ারিং এও কাজ করতে পারো।
তোমার কাজ হচ্ছে, যেটা ইঞ্জিনিয়ারিং কাজ হবে শুধু ফিচার বানানো বা ফিচার ইঞ্জিনিয়ার করা, বা ডেটা পাইপলাইন লেখা। পাইপলাইন তুমি এয়ারফ্লো ইউজ করতে পারো, স্পার্ক ইউজ করতে পারো, আহ, আহ, বেরিয়েছে রে রে ইউজ করতে পারো, ডাস্ক ইউজ করতে পারো। মানে ওটাও একটা ইন্টারেস্টিং কাজ, যে যে আমার স্ট্রিমিং ডেটা আসছে, এদিকে আমার স্ট্যাটিক ডেটা আসছে, কি করে জয়েন করব, জয়েন করে দুটো ফিচার বানাবো, সেই ফিচারটা আবার রেগুলার ক্যাডেন্সে আপডেট হবে, এটাকে আমরা ফিচার স্টোর বলি, বা ফিচার সার্ভিস তোমাকে লিখতে। এই যে পাইপলাইন বানানো, এটাও একটা ইন্টারেস্টিং এরিয়া। এইটাতেও তোমাকে যে সবসময় মডেল করতে হবে তা না। হ্যাঁ, এই প্রশ্নটা অনেকে থাকে, মানে অনেকেই হয়তো সিএসসি ব্যাকগ্রাউন্ড না, কিন্তু এই রিলেটেড ফিল্ডে আসতে চায়। বাট আমার মনে হয়, আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেও দেখছি যে সিএসসি ব্যাকগ্রাউন্ড হইতেই হবে এটার কোনো ইয়ে নাই। এরকম অনেক অনেক আছে যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড না, কিন্তু সফটওয়্যারে, মেশিন লার্নিং এ, এই ধরনের ফিল্ডে অনেক সাকসেসফুল হয়েছে। বাট তুমি যেটা বললা যে একটু ফাউন্ডেশন থাকলে সেটা ভালো। আমার মনে হয় বেসিক্যালি যাদের স্ট্যাটিস্টিক্স বা ম্যাথ এই রিলেটেড ব্যাকগ্রাউন্ড যাদের আছে, তাদের মনে হয় আরেকটু সুবিধা হয় মেশিন লার্নিং এ। যদি মডেলিং করতে চাও তাহলে সুবিধা হয়। যদি পিওর মেশিন লার্নিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতে চাও, মানে যেখানে তুমি ধরো হাইপোথিসিস খুব একটা বেশি টেস্ট করছো না, বা টি টেস্ট ভ্যালু নিয়ে খুব একটা তোমাকে রোজ করতে হয় না, তাহলে তুমি অ্যাজ আ সফটওয়্যার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং ইজ লাইক মেকিং গুড ফিচার্স অ্যান্ড ক্রিয়েটিং এ মডেল আউট অফ ইট। এবার কিছু কিছু সময় হবে যে ওই ফিচার গুলো হয়তো এমন ডোমেন নলেজ লাগছে, বা ডোমেন নলেজ সে স্ট্যাটিস্টিশিয়ানও আনতে পারবে না, তাকেও সে বিজনেসই বুঝতে হবে। তো তুমি নন সিএসসি হয়েও সে একই ব্যাপার, ডোমেন নলেজ বুঝতে গেলে, ফিচার গুলো করতে গেলে দুজনকেই একই রকম এফোর্ট দিতে হবে। তবে কিছু কিছু ফিচার, যেমন এ প্লাস বি করবো না এ ইন্টু বি করবো, এইগুলো তো স্ট্যাটিস্টিশিয়ান ভালো করবে, এগুলো আমরা হয়তো ভালো পারবো না। তো এই ট্রিক গুলো করার জন্য ওই কেসটা। বাট ইন জেনারেল আমাকে যদি অন অ্যান অ্যাভারেজ বলা হয়, মানে ইউ শুড বি প্রেটি, মানে তুমি যদি ভালো লাগে জিনিসটা করতে, ইউ শুড বি প্রেটি গুড। হ্যাঁ, তোমার মডেলের অ্যাকিউরেসি 85 থেকে 92 তে পুশ করতে গেলে তখন হয়তো ডেটা সায়েন্টিস্টকে আসতে হবে। কিন্তু তোমার কাছে সেই নলেজটা আছে যে তুমি একটা মডেল বানাতে পারো, সেটাকে ডিপ্লয় করতে পারো, সেটাকে স্কেল করতে পারো, সেটাকে মনিটর করতে পারো, সেটাকে টিউন করতে পারো। বাকি ওইটুকুনি কারেকশনে তোমাকে, আর এই ফিল্ডে এমন একলা কোনো কাজ হবে না, মানে আমরা কেউ ইউনিকর্ন, অফকোর্স দেয়ার আর ইউনিকর্ন এক্সেপশনাল সায়েন্টিস্ট, কিন্তু আমি একলাই মানে সব করে ফেলবে এরকম না, আমাকে আরেকজনের সাথে পেয়ার করতেই হবে। সে তার জ্ঞান, মানে হয় তার থিওরিতে বেশি জ্ঞান থাকতে পারে, বা তার মানে ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালে জ্ঞান, মানে পেয়ার যত করবে, যত টিম ওয়ার্ক হবে, যত কোলাবোরেশন হবে, দেখবে জিনিসটা ভালো হবে। না একলা আমি মানে সর্বশ্রেষ্ঠ কোনোদিনই করতে পারবো না। রাইট। পরের প্রশ্নটা হচ্ছে এখানে যে আমি একটা মাঝার। জিনিস অ্যাড করতে চাই। আচ্ছা, মাঝার আচ্ছা, নিজেই আমি বলতেছে। হ্যাঁ, আমি বলো মাঝার। মাঝার আরকি। অনিন্দ্যদা, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা টক দিতে আসার জন্য। আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাই, কারণ কোশ্চেনটা আসছে নন সিএস ব্যাকগ্রাউন্ড, এটা খুবই কমন কোশ্চেন, আমাদের গ্রুপে প্রায়ই আসে। হ্যাঁ, তো এখানে যেটা আমি অ্যাড করতে চাই যে আমি রিসেন্টলি আমাদের কোম্পানিতে, আচ্ছা অনিন্দ্যদা হয়তো আমার নিজেকে পরিচয় করি, আমি হচ্ছে মাঝার, আমি হচ্ছে তারেকের সাথে এই গ্রুপেই আছি, আর হ্যাঁ, আমি গুগলে মাঝার কাজ আমার করি এখন। ফ্রেন্ড, ও এই গ্রুপের একজন অ্যাডমিন। আচ্ছা, তো মাঝার কন্টিনিউ করো। হ্যাঁ, তো আমি আমাদের কোম্পানিতে আমি রিসেন্ট একজনকে জানি যে আর কি জয়েন করছে যখন আমরা, তো তখন তার ব্যাকগ্রাউন্ড দেখলাম মনে হচ্ছিল আর্কিটেক্ট, কিন্তু সে ডাটা সায়েন্টিস্ট পজিশনে জয়েন করেছে। তো এটা আমার জাস্ট বলার কারণ একটা, অনিন্দ্যদা যেটা বললো সাথে আমি পুরোপুরি এগ্রি করি, যে এক একজনের এক্সপার্টিস এক এক রকম হয়, এবং তারা যখন মেশিন লার্নিং আসতে চায় বা যে কোনো জায়গায় যেতে চায়, তাদের এক্সপার্টিস যে কতভাবে কাজে লাগাতে পারে আমরা দেখতে পারছি যে তারা এইভাবে করতে পারে। সো ব্যাকগ্রাউন্ড কোনো ব্যাপার না, যদি আমাদের ইচ্ছা থাকে তাহলে এটা খুব মানে হবে আর কি। আমি আসলে অনিন্দ্য দার সাথে পুরোপুরি একমত এই ব্যাপারে। আচ্ছা তারেক, তুমি। হ্যাঁ, থ্যাংক ইউ মাঝার। মাঝারের আরেকটা প্রশ্ন আছে এখানে, আমি একটু প্রশ্নটা তোমার জন্য বলি অনিন্দ্য দাদা। সেটা হচ্ছে যে হোয়াট কাইন্ডস অফ মডেল অর আর্কিটেকচার লিফট জেনারেলি ইউজেস ফর সাচ প্রজেক্টস? প্রি-ট্রেন্ড মডেল লাইক বার্ট, রেসনেট অর কাস্টম আর্কিটেকচার? দুটোই ইউজ হয়, বার্টও আমি ইউজ একটু হয় যেটা। এলাবোরেশন করি বলি, যদি হ্যাঁ, আপনি কিছু না মনে করেন। কোশ্চেনটা ছিল যে হ্যাঁ, ধরেন মানে এটা আসলে আমার জন্য হচ্ছে যারা এখন শিখতেছে তাদের জন্য মেইনলি, যে আমাদের অনেক মডেল এরকম কমপ্লিকেটেড মডেল, বার্ট, ন্যাচারাল মানে এনপিএল এর জন্য, অথবা রেজনেট যেমন ইমেজ প্রসেসিং এর জন্য এই টাইপের প্রিটেন মডেল আছে। আবার কিছু মডেল আছে সিম্পল মডেল, যেমন ডিসিশন ট্রি, গ্রেডিয়েন্ট বুস্ট, অথবা এরকম আরো অনেকগুলো আছে যেরকম। তো
এই টাইপের মডেলগুলো হয় নাকি কাস্টম আর্কিটেকচার মডেল, যেমন আমি বার্ডটাকে একটু চেঞ্জ করে ফেললাম, অথবা জানি আমার বার্ড প্রিটেন হলো আবার ট্রেন করতে হবে, ওইরকম কোনটা মানে ওই টাইপের একটু সবাইকে জানালে আর কি, যারা এখন শিখতেছে তারা বুঝতে পারবে কোন দিকে আমাদের নলেজটা বাড়াতে হবে। সব রকমই হয়। মোস্টলি যেটা হয় হচ্ছে যে লাইট জিবিএম আর এক্সজিবুস্ট আমরা সব থেকে বেশি ইউজ করি, কারণ লিফটের ইমেজ ডেটা এখন নিউরাল নেটওয়ার্ক কখন আসে, যখন ডেটাটা হয় ইমেজ ডেটা। লিফটের ইমেজ ডেটা কখন আসতে পারে, যখন অটোনোমাস ড্রাইভিং হবে, অথবা এখন দেখবে ড্রাইভার অ্যাপে একটা আছে যে ড্রাইভারের ফেস মাস্ক আছে কিনা বা প্যাসেঞ্জারের ফেস মাস্ক আছে কিনা। ইনফ্যাক্ট এই ইউজ কেসটা আমরা গত মার্চেই ইমপ্লিমেন্ট করেছি, যে ফেস মাস্ক না থাকলে ড্রাইভারকে ড্রাইভ করতে দেওয়া যাবে না। তাই ওকে একটা পপ আপ আসে অ্যাপের মধ্যে, ড্রাইভারের একটা পপ আপ আসে যে তোমার ছবিটা পাঠাও। এবার সব ড্রাইভারই সবসময় আসে না, তাকে যদি দিনে আমাদের 10 বার ছবি পাঠাতে হয় সাথে বিরক্ত হয়ে যাবে। মানে এটা একটা স্যাম্পল হয়, মানে কিছু কিছু ড্রাইভারকে পাঠানো হলো জাস্ট র্যান্ডম চেক, যেমন হয় না পরীক্ষার খাতায় ইন্ডিভিজুয়াল আছে কিনা দেখে নি, সবাইকেই পাঠানো যায় না। তো ছবিটা তুলে পাঠিয়ে দিল, তখন এবার একটা নেটওয়ার্ক চলে ডিটেক্ট করলে হ্যাঁ মাস্ক আছে, ঠিক আছে, নো প্রবলেম। তো এইটার জন্য যেমন আমরা মোবাইল নেট ইউজ করি, এবং ওই সেই নেটটা ইউজ করে যে মডেলটা বানানো হয়েছে সেটা আমাদের প্ল্যাটফর্মে ডিপ্লয় হয়ে সেটা এবার সার্ভ হচ্ছে। তো এটা হচ্ছে আরেকটা ইউজ কেস যেখানে এটা খুব তাড়াতাড়ি আমাদের করতে হয়েছিল, ঠিক কোভিড এর আগেই, কোভিড শুরু হয়েছে তখনই আগে, এবং এটার ইম্প্যাক্ট হিউজ, বিজনেস ইম্প্যাক্ট হিউজ। মানে এটা পুরো একদম মানে কি বলবো, আমাদের সিইও থেকে মানে মনিটর হচ্ছে আর কি, ভিজিবিলিটি, হাই ভিজিবিলিটি প্রজেক্ট আর কি, মানে একে মানে ঠিকঠাক করে করতেই হবে এবং টাইমের মধ্যেই করতে হবে আর কি। তো এটা কি আমরা একলাই করেছি তা নয়, আমরা প্ল্যাটফর্ম হিসেবে করেছি, আরেকটা টিম ছিল যারা ছবিগুলোকে কালেক্ট করে, আরেকটা টিম আছে যে ছবিগুলোকে নিয়ে মডেলটা বানিয়ে এবার এসসিটা দেয়, তারপর আমরা ওটাকে 3-4টে টিম মিলে কাজটা হয়েছে, একজনে হয়নি, আর একলার পক্ষে সম্ভব না। এটা হয়ে গেল কোন রেজনেট বা মোবাইল নেট। রেজনেটও আমরা ইউজ করি, মোবাইল নেটও আমরা ইউজ করি। এবার কাস্টম আর্কিটেকচার ইউজ হয়, হ্যাঁ কাস্টম আর্কিটেকচার ইউজ হয় যখন অটোনোমাস ড্রাইভিং চলে আসে। আমি অটোনোমাস ড্রাইভিং এ কাজ করি না, কিন্তু তারা ডিপ লার্নিং এ খুবই স্পেশালাইজড এবং দে মেক লট অফ কাস্টমাইজেশন, স্পেশালি যেহেতু ওটা মুভিং পিকচার্স এবং ভিডিও ফ্রেমস থাকে বলে, এবং যেহেতু ওগুলো মানে রাস্তা কন্ডিশন এবং ম্যাপস এবং গাড়ির ওপর ডিপেন্ড করে চারপাশে কত ধরনের গাড়ি আছে, সেই অনুযায়ী ওটাকে কাস্টমাইজ করে, এবং একটা মডেল চলে না, 3-4টে মডেল একসাথে চলে একটা প্রেডিকশন আসে। এবং সেখানে শুধু মডেল ল্যাপটপে চললে হবে না, মডেলটাকে গিয়ে চলতে হবে গাড়ির ড্যাশবোর্ডে। ওই ছোট্ট ডিভাইসটার মধ্যে মডেলটা অপটিমাইজড, মডেলটাকে ছোট হতে হবে, কম্প্রেসড হয়ে অপটিমাইজড হয়ে ওই ড্যাশবোর্ডে মডেলটাকে চলতে হবে, তাহলেই সে ডিটেক্ট করতে পারবে। সেটাতে আমাদের কাজ হয়। বার্ট ইউজ হয়, হ্যাঁ বার্টও ইউজ হয়, এনএলপি টাস্কে আমরা বার্টও ইউজ করি, ট্রান্সফর্মারও ইউজ হচ্ছে এখন। তবে আমি বলবো যে 80% আমরা ইউজ করি লাইট জিবিএম আর এক্সজিবুস্ট। এখনো এক্সজিবুস্ট ইজ মোস্ট পপুলার, এবং লাইট জিবিএম হচ্ছে মানে লিফটে বেশি পপুলার, বাইরে কি আছে আমি অতটা জানি না। কিন্তু মানে যেহেতু আমাদের ডেটাগুলো মোস্টলি ট্যাবুলার এবং কি বলবো ট্র্যাডিশনাল মডেলস, ভিজন মডেলস নয়, তো এই জন্য লাইট জিবিএম এবং এক্সজিবুস্টেই ভালো কাজ হয়ে যাচ্ছে। এখন কিছু কিছু লোকে ওই পাইটর্চের ট্যাব নেট আর ট্যাবুলার ডেটা স্ট্রাকচার দিয়েও বেরিয়েছে। একটা ছেলে আমার সাথে কাজ করে, ওটাই কাজ করছে। আমাকে নিজেও শিখতে হবে একটু জিনিসটা, আমি অতটা জাস্ট একটু পেপারটাই পড়েছি, আমি নিজেও কোডটা লিখে দেখিনি বা কিরকম হয় কোডটা, আমি নিজে অতটা জানি না। এই হচ্ছে, হ্যাঁ সব রকমই হয়। ওই লজিস্টিক রিগ্রেশন হয়, খুবই কমই হয় আর কি, র্যান্ডম ফরেস্টটাই চলে। র্যান্ডম ফরেস্টের উপরে চলে আসছে লাইট জিবিএম, এই লাইট জিবিএম এক্সজিবুস্ট এই দুটোই বেশি চলে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট, এটা ঠিক প্রশ্ন না, এমডি রফিউজ্জামান ভুইয়া আফ্রিদি বলছেন, আমি কমপ্লিটলি এগ্রি করি। সেটা হচ্ছে যে মোরাল অফ দ্য স্টোরি, দ্য পিওর মেশিন লার্নিং ইজ হিউজ দেন উই ইউজ ইন ইউনিভার্সিটি অর পেপারস। সো মানে আমরা আমি ওটা একটু কারেকশন করব, হ্যাঁ ওটা পিওর মেশিন লার্নিং বলে, পিওর ইমপিওর বলে কোনো কথা হয় না। মানে তুমি যেটা বলতে চাইছো তাহলে প্রোডাকশনাইজিং মেশিন লার্নিং ইজ হিউজ as what we study in university or papers.
আর হ্যাঁ যদি শুধু মেশিন লার্নিং দেখো, মেশিন লার্নিং এ যদি শুধু কাজ করতে চাও তাহলে এত কিছু না জানলেও হবে আর কি, মানে জাস্ট তুমি ভালো অ্যালগোরিদম বানাও, ভালো ডেটা সেট, সেটুকু জানলেও হবে আর কি। সেটা যেমন পিওর ডেটা সায়েন্টিস্ট এবং রিসার্চ সায়েন্টিস্টের কাজ। হুম, হুম। এবং এটা যে শুধু তোমার মেশিন লার্নিং এর জন্য তা না, এটা আসলে অলমোস্ট সব ফিল্ডের জন্যই প্রযোজ্য। মানে আমরা ইউনিভার্সিটিতে যা শিখি, ইন্ডাস্ট্রিতে গিয়ে দেখা যায় যে মানে ওই ওয়ার্ল্ডটা আরো অনেক হিউজ থাকে। হ্যাঁ। মানে শুধু যে ইউনিভার্সিটির যে থিওরিটিক্যাল নলেজ সেটা দিয়ে কাজ হয় না, হুম, বেশিরভাগ ক্ষেত্রে সত্য, হয়তো মেশিন লার্নিং এর জন্য আরো বেশি সত্য এটা। হুম। আর ইউনিভার্সিটি কোর্স একটু পেছনে থাকে, মানে হ্যাঁ, হ্যাঁ, অ্যাটলিস্ট ইন্ডাস্ট্রি 5 থেকে থেকে 10 একটু বছর পেছনে পেছনে থাকে। থাকে। হ্যাঁ। রাইট, এটাও একটা বড় ইয়ে আর কি। ইন্ডাস্ট্রি স্পেশালি যেগুলো মডার্ন বিগ টেক, তারা অনেক আগায় থাকে, ইউনিভার্সিটি যা পড়ানো হয় তার থেকে 10-15 বছর আগায় থাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে যে হাসানুল ইসলাম, হাউ টু বি এ সেলফ টট মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার ফ্রম ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার। এটা মনে হয় অলরেডি তুমি অ্যান্সার দিয়ে দিছো, এনি হুম, কোর্সেস বুট ক্যাম্প অর রিসোর্সেস। তো এটা অনিন্দ দাদা অলরেডি এটার অ্যান্সার দিয়ে দিছে। আমি এটা পোস্ট করে দেবো আমাদের গ্রুপে। আমি একটু দেখি, সেটা হচ্ছে উনি বলছেন যে স্প্রিং বোর্ড মেশিন লার্নিং ক্যারিয়ার ট্র্যাক অর ডেটা সায়েন্স ক্যারিয়ার ট্র্যাক। আরেকটা যেটা বলছে আনন্দ দাদা সেটা হচ্ছে যে ওয়াশিংটন ইউনিভার্সিটি মেশিন লার্নিং স্পেশালাইজেশন, কার্লোস গুয়েস্ট্রিন অ্যান্ড এমিলি ফক্স। হ্যাঁ, এটা গুগল করে নিলেই পাওয়া যাবে। হুম। ওকে। এছাড়াও এখন এই কোর্সের হাতে ন্যানো ডিগ্রি আছে, মানে এখন এত বুট ক্যাম্প আছে, মানে মানে সাজেস্ট করতে করতে গেলে হয়তো আমার হয়তো আরো আধ ঘন্টা আমার টাইপ করতেই চলে যাবে আর কি। সেটাই, বাট যে দুটো সাজেস্ট করছে অনিন্দ দাদা, আমার মনে হয় এটা তোমরা দেখতে পারো। হ্যাঁ, আর কোর্সেরাটাও দেখে নাও, কোর্সেরাতেও ন্যানো ডিগ্রি আছে। মানে the bottom line is just choose one, go for it right now. When you have a কি বলবো certain understanding, মানে যদি তুমি এখনই শুরু করে থাকো, you are just আনকরা, just মানে you know nothing, মানে you are not in a position to decide কোনটা ভালো কোনটা খারাপ আমার জন্য, just blindly trust and take a course. এরপরে তুমি দেখো যে তোমার আদৌ ইন্টারেস্ট কিনা, ভালো লাগছে কিনা, choose one direction and then focus further on that. হ্যাঁ, ভালো লাগছে কিনা এটা মনে হয় খুব বেশি, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমার বুঝতে হবে যে আসলে আমার কোন ট্র্যাকটা বেশি ভালো লাগে। হ্যাঁ, মানে মেশিন আমার কাছে লার্নিং যেমন এর ভিতরে ক্লিয়ার এটা ছিল, না ওইটা। হ্যাঁ, মানে ডেটা সায়েন্টিস্ট আছে, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার আছে, মেশিন লার্নিং আছে, তো আমি কোনটা পারবো, একদম। মানে আমার ভালো লাগা এবং আমার ক্যাপাবিলিটি বা ক্ষমতায় কোনটা আছে, দুটোর ইন্টারসেকশন হতে হবে, তাহলেই জিনিসটা কাজ করবে। হুম। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে যে নিয়মান নাসির, could you please explain more about model deployment? Do data scientists are responsible for model deployment in standard workplace, where the job responsibilities differs for data scientists and ML engineers? মডেল ডেপ্লয়মেন্ট, ডেটা সায়েন্টিস্ট, yes, they are and they should be. In engineering heavy organizations this is true, যেমন লিফট, উবার, গুগল, মাইক্রোসফট, এখানে ডেটা সায়েন্টিস্ট দে আর এক্সেপশনালি ভেরি ওয়েল ট্রেন্ড, এবং তারা সবই জানে প্রায় বলতে গেলে, আমি বলবো না যে সব ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল ভালো জানে, স্কেলেবিলিটিও করতে পারবে সে, কিন্তু বা কুবারনেটিস নিয়ে কাজ করবে, মারাত্মক কাজ করবে, বাট দে অ্যাটলিস্ট নো ডকার, হাউ টু ডিপ্লয় and how to preliminary have knowledge of scaling and what is horizontal scaling and vertical scaling, how to shard data, how to partition data. They know this and they should know it. এবার ধরো তুমি চলে গেলে ব্যাংক, সেখানে হয়তো গোল হলো না, ডেটা সায়েন্টিস্ট শুধু মডেলটা করেই ছেড়ে দেয়, বা ইন্স্যুরেন্স কোম্পানিতে গেলে সেখানে হয়তো এগুলো করলো না, বা রিটেল কোম্পানিতে গেলে সেখানে হয়তো নাও হতে পারে। এবং ডেটা সায়েন্টিস্ট আর মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার যে বললাম ওই যে ডিফারেন্স, ML engineer is a production facing engineer. They are responsible to take your model to production, to scale it up, to serve, to measure latencies, to monitor the model, to take proactive and preventive actions if model degrades. এবং যেটা আরেকটা ডিফারেন্স হচ্ছে যে ডেটা সায়েন্টিস্টরা কিন্তু হয়তো অন কল এলো, অন কল ডেটা সায়েন্টিস্ট কখনো এফেক্ট হবে যে তোমার অ্যাকিউরেসি পড়ে যাচ্ছে, কিন্তু তোমার মডেলটাই চলছে না বা ডেপ্লয় হলো না বা স্কেলই করছে না, এটার জন্য কিন্তু ডেটা সায়েন্টিস্টকে ডাকা হবে না, তখন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারই থাকবে। মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের কাজ কিন্তু অনেক বড়, বলবো ব্রেকটা অনেক বেশি,
কিন্তু মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার কিন্তু ডোমেন নলেজ অতটা বোঝে না, এটা ডেটা সায়েন্টিস্টকে বুঝতে হয়। একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাকে ডোমেন নলেজ না বুঝলে হয়। কিন্তু যেটা ডিফারেন্স হয় যে ডেটা সায়েন্টিস্ট বলবে যে একটা ডেটা নিল, ধরো 10 জিবির ডেটা নিয়ে ও ল্যাপটপে ট্রেন করে দিল মডেলটা ট্রেন করে দিয়ে বললো যে হ্যাঁ ঠিক আছে, এবার ডেপ্লয় করে দাও। বাট ডেপ্লয় করতে গিয়ে দেখা গেল যে ওই যে 10 জিবিতে ওই মডেলটা, অ্যাকচুয়াল প্রোডাকশন ডেটা হচ্ছে 50 জিবি, এবং মডেলটা চলেই না। মানে ওর মেশিনে একটাই ল্যাপটপ ছিল, এই 10 জিবি নিজের মেশিনে লোড করে মডেলটাকে ট্রেন করে দিয়েছে, চলে গেছে। কিন্তু হয়তো প্রোডাকশনে গিয়ে দেখা যায় যে এটা সম্ভবই নয়। মানে অত 50 জিবি ডেটাতে মডেলটা মানে ক্র্যাশ করে যাচ্ছে, পড়েই যাচ্ছে। তখন করতে হয় কি, ডেটাটাকে পার্টিশন করতে হবে, যে 50 জিবিটাকে 10টা ভাগে ভাগ করতে হবে, 5টা ভাগে ভাগ করে নিতে হবে, আলাদা আলাদা পার্টিশন করতে হবে। তবে এবং মডেলটাকে কপি করতে হবে প্রত্যেকটা মেশিনে ওই চাঙ্কটার উপর চালাতে হবে, তারপর গ্রেডিয়েন্ট গুলো যখন ক্যালকুলেট হবে একটা জায়গায় এসে কোলেক্ট করতে হবে। এই পার্টিশনিং, এই ডিস্ট্রিবিউটিং দ্য লজিক অর ডেটা প্যারালেলাইজিং দ্যাট মডেল, এটা হয়তো ডেটা সায়েন্টিস্ট করবে না, কারণ এটা তার এরিয়ার মধ্যে পড়ে না। এটা এমএল ইঞ্জিনিয়ারকেই করতে হবে, এবং করে বলতে হবে যে তুমি যে মডেলটা লিখেছো সেটা হয় চলবে না লার্জ স্কেল অফ ডেটা, অথবা তোমাকে রিইমপ্লিমেন্ট করতে হবে অ্যালগোরিদমটা, সো দ্যাট ইট ওয়ার্কস অন স্পার্ক অন লার্জ স্কেল অফ ডেটা। একই অ্যালগোরিদম, একই লজিক, যে হয়তো প্যান্ডাসে পাইথনে লিখে চলে গেছে, তোমাকে সেটাকে স্পার্কে ট্রান্সলেট করতে হবে। কিন্তু ডেটা সায়েন্টিস্ট কাজ হবে যে ও ডোমেন নলেজটা বুঝবে, ফিচার গুলোকে আরো ভালো করে বুঝবে, বুঝে বলবে যে তোমাকে হয়তো উল্টে এসে বলবে যে আমাকে এই ফিচারটা যাও, আমার আরো এই 3টে অ্যাডিশনাল ফিচার চাই। তখন এমএল ইঞ্জিনিয়ারের কাজ হবে যে ডেটা সায়েন্টিস্ট হয়তো বলে দেবে যে আমাকে এই ড্রাইভারটার প্রত্যেক 3 মাসের অ্যাভারেজ রেভিনিউ কত টাকা আর্ন করেছে অন আ রোলিং উইন্ডো অফ 2 উইকস দাও, এরকম একটা স্টেটমেন্ট দিয়ে ছেড়ে দিল। তো তোমাকে তখন এই পাইপলাইনটা বানাতে হবে, ওকে এই ফিচারটা বানিয়ে দিতে হবে। এটা একটা এমএল ইঞ্জিনিয়ার আর ডেটা ইঞ্জিনিয়ারের কাজ। ডেটা সায়েন্টিস্ট হয়তো নাও বানাতে পারে, কিন্তু বড় বড় কোম্পানিতে ডেটা সায়েন্টিস্টরা এটাও বানায়। মানে unless it is into deployment and scaling up, they know all these things. It depends on company to company. তবে এখন অনেক এই ব্লার ব্যাপারটা অনেক মুছে যাচ্ছে। মানে এখন আমাকেও ডেটা সায়েন্টিস্ট কথা বললে বুঝতে হবে। ও যদি আমাকে বলে যে আমি অ্যাজ এমএল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমাকে যাবো ঠিক আছে তুমি L2 রেগুলারাইজেশনটা একটু টিউন করে ওটাকে 0.9 করে দাও। আমি যদি মেশিন লার্নিং এ ওই L2 না L1 কি যদি নাই জানি, তাহলে তো মুশকিল, আমি তো মডেলটাই ট্রেন করতে পারবো না। তো এইরকমই বলবো, বলতে হবে ওকে সাপোর্ট ভেক্টর মেশিনের ওই সিটাকে একটু চেঞ্জ করে দেখো তো এটা কি হয়। তোমাকে বলবো যে হাইপার প্যারামিটারটা টিউন করো, লার্নিং রেটটা 0.1 থেকে 0.001 থেকে 0.1 অব্দি নিয়ে যাও উইথ স্টেপস অফ 0.01। এই কথাটা যখন বলে দেবে, আমাকে বুঝতে হবে যে নিউরাল নেটওয়ার্কের লার্নিং রেটটাকে গ্রিড সার্চ করে বা হাইপার প্যারামিটার টিউন করে বা কোনো প্যাকেজ ইউজ করে আমাকে করতে হবে, বা ম্যানুয়ালি করতে হবে। মানে মানে সোজা কথা হচ্ছে আমি যেন তার ভাষাটা বুঝি। এবং আমিও যখন বলবো যে তোমার মডেলটা স্কেল করছে না, মানে স্কেল করছে মানে কি করছে না, মানে কোথায় স্কেল করছে না, মানে আমার প্যারালালাইজ করা যাচ্ছে না, নাকি অনেক ডেটা বেশি হয়ে গেছে সেটা লোড করতে না, সেটাই চলছে না, কি সেটাও যেন সে বোঝে আর কি। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেনটা ছিল রিজওয়ান হাসান। আমার ধারণা এই প্রশ্নের অ্যান্সার দেওয়া হয়ে গেছে। সেটা হচ্ছে যে ইজ ইট পসিবল টু মেক এ ক্যারিয়ার ইন দিস এআই এমএল ফিল্ড কামিং ফ্রম এ ট্রিপলি ব্যাকগ্রাউন্ড? তো অলরেডি অনিন্দ দাদা এবং মাঝার দুইজনই বলছো যে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকেও ইয়েস ইট ইজ অফকোর্স পসিবল। সো এই প্রশ্নটা অলরেডি আনসার হয়ে গেছে। তাহলে আমি নেক্সট কোশ্চেনে চলে যাই। রেজওয়ান হাসান উনি লিখছেন যে ক্যান আই মেক এ ক্যারিয়ার in AI ML by doing MSc in CSE despite having a BSc in Tripoli? এটাও similar question. Of course possible. Ahmed Khaled বলেছেন thanks Tariq bhai Anindada for excellent discussions going on. Have to leave. Yeah, see you again. এরপর আনন্দ দাদা উনি একটা কোর্সের নাম দিয়ে দিচ্ছেন কোর্সেরা ন্যানো ডিগ্রি। সো এটাই আজকে এই প্রশ্নগুলো এসেছিল এখন পর্যন্ত। তো এর বাইরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে নিজেকে আনমিউট করে প্রশ্নটা করতে পারেন। সো
আমরা ওয়েট করি, যদি যদি প্রশ্ন না থেকে থাকে তাহলে আমরা আমাদের মিট আপ শেষ করে দিব। জাস্ট আমার একটা প্রশ্ন ছিল অনিন্দদার কাছে, সেটা হচ্ছে যে এই এই কোভিড সিচুয়েশনে তো এই রাইড শেয়ারিং অনেক সিনারি, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তাই না? মানে তোমার ড্রাইভারদের বিহেভিয়ার চেঞ্জ হয়েছে, কাস্টমারদের বিহেভিয়ার চেঞ্জ হয়েছে। আগে যেখানে অনেক রাইড হইতো এখন সেরকম রাইড হয় না। তো তোমরা লিফটে কিভাবে এই কোভিড সিচুয়েশনের সাথে তোমরা কিভাবে অ্যাডাপ্ট করলা? কি হ্যাঁ, কি অ্যাডাপ্ট ইয়ে মানে করলা? মানে অ্যাডাপ্ট অ্যাডাপ্ট কেউই করতে পারেনি, আমার মনে হয় না কেউ অ্যাডাপ্ট করতে পেরেছে। যেটা হয়েছে যে আমাদের মানে কিছু কিছু নতুন অপশন চালু হয়েছে। মানে মানে আগে যে যে রাইড টাইপস গুলো ছিল, ওয়েট অ্যান্ড সেভ, এখন আরো দুটো তিনটে নতুন নতুন টাইপস দেওয়া হয়েছে। ফার্স্ট অ্যাডাপশনটা তো বললাম যে মাস্ক চ্যালেঞ্জ, সেটা করতে হয়েছে, ওটা তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করতে হয়েছে। সেকেন্ড অ্যাডাপশন হচ্ছে যে মানে গাড়িগুলো স্যানিটাইজ হচ্ছে কিনা বা হাইজিন, সেটা তো আর মেশিন লার্নিং অ্যালগোরিদম দিয়ে করা যায় না, সেটা ফিজিক্যালি যারা ওখানে আছে, যারা ড্রাইভার ফেসিং, যারা আমাদের যেমন সেন্টার আছে, আমরা তো ঘরে বসে কাজ করছি, কিন্তু যারা এমন তো আছে যারা ড্রাইভারদের সাথে ডাইরেক্ট ইন্টারাক্ট করে, গাড়ি মানে স্যানিটাইজ করা হচ্ছে কিনা, আমার ড্রাইভার তোমার ভ্যাকসিন নিয়েছে কিনা, এবং সেটা রিপোর্টটা পাওয়া, এবং ধরো তোমার বলছি যে মানে মানে এরকম আর কি হাইজিন ফিচার গুলোকে দেখা, মানে ওটাকে স্যানিটাইজ করা। এবং আমাদের অফিস থেকে মানে ফ্রিতেও ইয়ে দেওয়া হয়েছিল তোমার, আম, যখন স্যানিটাইজ করতে হবে আর কি প্রত্যেকটা গাড়ি বা ড্রাইভার, তোমাদের এক্সট্রা খরচ তোমাদের নিজের খরচায় করতে হবে না। এগুলো হচ্ছে কি, এগুলো যেমন লজিস্টিক্স, মানে হুম সবই তো আর মেশিন লার্নিং দিয়ে হয় না, লজিস্টিক্স এটা দিয়ে হলো। এবার ধরো রাইড আমাদের অনেক কমে গেছে, হুম হুম এবার রাইড কমে যাওয়ার ফলে কি হচ্ছে যে আমাদের রেভিনিউ আসছে না। তো এর জন্য কোম্পানি ওয়াইড কিছু কিছু পলিসি আমাদের মানে ইমপ্লিমেন্ট করতে হয়েছে। হুম হুম। এবার যেগুলো হয়তো ফাইন্যান্সিয়ালি এফেক্ট করে, এগুলো 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 কোম্পানি স্পেসিফিক, তো আমি এখানে কাস্টমার ডিসকাস। বিহেভিয়ার চেঞ্জের জন্য কি তোমাদের কোর যে মেশিন লার্নিং মডেল গুলো ছিল সেগুলোতে কি হুম। কোনো চেঞ্জ আনতে হ্যাঁ, হয়েছিল? হ্যাঁ, চেঞ্জ হয়েছে। আমাদের অনেক মডেল রিট্রেন করতে হয়েছে। তার হ্যাঁ কারণ হচ্ছে যে আমাদের এখন সাপ্লাই ডিমান্ড অনেক কমে গেছে, চেঞ্জ হয়ে গেছে আর কি। তো এর ফলে ওই প্রাইসিংটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং প্রাইসিংটা ধরো আগের মডেল যে প্রাইস দিত, এখনকার মডেল ওই ডেটা ওই মডেল চালালে প্রাইসটা অনেক হাই হয়ে যাবে, সেটা করা যাবে না। তো সেই জন্য আমাদের ওগুলোকেও চেঞ্জ করতে হয়েছে, মানে আবার হুম হুম কাস্টমার অ্যাপ ফেসিং মডেলগুলোকে আবার নতুন ডেটা দিয়ে সবকটাকেই রিট্রেন করতে হয়েছে, রিট্রেন করে হুম আবার নতুন স্ট্যাটিস্টিক্স নিয়ে আসা হচ্ছে, আবার আবার ওই হুম একই প্রসেস। রিট্রেন করে মডেল ডিপ্লয় করলেই হবে না, মানে ডিপ্লয় করে ওই ক্যান্ডিডেট করে আবার 2 সপ্তাহ দেখা হবে, এবি এক্সপেরিমেন্ট করা হয়, যদি দেখা যায় যে তাতে, এবার সব মডেল দিলেই যে হুড়মুড় করে ভালো রেজাল্ট হবে তা নয়, 10টা দিলে হয়তো 2টোর ভালো হয়, 8টার ভালো হয় না। তো এরকম আমাদের আর কি চল চল হুম। মানে আপডেট হচ্ছেই আর কি, চলতেই থাকছে আর কি তাহলে মডেল তোমাদের রিট্রেন করে। কোভিড সিচুয়েশনে তাহলে ওইটা অনেক বড় চ্যালেঞ্জ গেছে আমাদের তোমার। অনেক বড় চ্যালেঞ্জ। তারপর আবার এই তার মধ্যেখানে আবার এই ক্যালিফোর্নিয়া প্রপ 22 বলে একটা রুল, মানে সব ড্রাইভারকে এমপ্লয় করে দিতে হবে, সেটা আরো বড় পলিটিক্যাল চ্যালেঞ্জ। হুম মানে করলে তো আরো কোম্পানির রেভিনিউ ইয়ে হয়ে যাবে আর কি। তো সেটাও একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছে। তো সবই সবই চ্যালেঞ্জ, মানে শুধু আমাদের ইন্ডাস্ট্রি যেহেতু রাইড বেসড বলে চ্যালেঞ্জটা বেশি হচ্ছে মনে হচ্ছে, কিন্তু মানে মানে সব ইন্ডাস্ট্রি কম বেশি এফেক্টেড আর কি রাইড এই হুম এই হুম। চ্যালেঞ্জ। Right. তো এখন পর্যন্ত আর কোনো নতুন প্রশ্ন আসেনি। তাহলে সেই হিসেবে আমরা আজকের মিট আপটা শেষ করে দিতে পারি। তার আগে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই অনিন্দ দাদাকে। নো প্রবলেম। তুমি এই বিজির সময়ের ভিতরেও আমাদের জন্য টাইম দিছো। আমাদের পাইথন ইউজার গ্রুপ বাংলাদেশের পক্ষ থেকে তোমাকে অনেক 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 ধন্যবাদ। আর আমরা আশা করব তোমাকে আরো আরো দেখতে চাই আমরা আমাদের মিট আপে। মাঝে মাঝে যখন তোমার সময় হবে তখন আমাদের সাথে এসে মিট আপে জয়েন করো, বা নেক্সট কোন একটা মিট আপে তুমি আবার যদি আসো তাহলে আমরা খুব খুশি হব। আর আজকে যারা জয়েন করছেন তাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। নেক্সট মিট আপে আবার দেখা হবে ইনশাল্লাহ। আর আমাদের এটার রেকর্ডিং করা হয়েছে, আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হবে রেকর্ডিংটা। যারা যারা দেখে নাই তারা ওখান থেকে দেখে নিতে